ট্রাসের কিন্তু অনেকগুলো মেম্বার। তো উপরের দিকে যে আমাদের পার্লিনটা থাকতেছে, সেই পার্লিন থেকে লোড আসবে কোথায় কোথায়, আমার এই টপ কর্ড, বটম কর্ড, এই ভার্টিক্যাল এবং ডায়াগোনাল, এই প্রতিটা মেম্বারের উপরে আমার লোডটা আসবে। পার্লিন থেকে যে লোডটা আসতেছে সেই লোডটা হচ্ছে কি, বেসিক্যালি দুই টাইপের লোড আসবে। একটা হচ্ছে পার্লিন থেকে যে লোডটা আমরা পাবো সেটা হচ্ছে, আফিফ একটু আস্তে বাবা, একটু আস্তে কথা বলো। পার্লিন থেকে আমরা যে লোডটা পাবো সেই লোডটা হচ্ছে বেসিক্যালি আমাদের গ্র্যাভিটি লোড বা ডেড লোড, ঠিক আছে। পাশাপাশি এই যে ট্রাসে আমরা বিভিন্ন মেম্বার ইউজ করব, ঠিক আছে, যেমন পার্লিনের ক্ষেত্রে আমরা মেম্বার ইউজ করেছিলাম কি, চ্যানেল সেকশন। ঠিক সিমিলার ওয়েতে আমাদের ট্রাসের মেম্বারের হিসেবে আমরা দেখা যাবে যে আইদার অ্যাঙ্গেল সেকশন বা ওয়াইড ফ্লেঞ্জ মেম্বার সেকশন বা চ্যানেল সেকশন, বিভিন্ন সেকশন আমরা ইউজ করতে পারি। যেই মেম্বারটাই আমি ইউজ করবো সেই মেম্বারেরও তো একটা নিজস্ব ওয়েট থাকবে। তো সেটা হচ্ছে ট্রাসের সেলফ ওয়েট। এই সেলফ ওয়েটটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডেড লোড, যেটা কিনা বেসিক্যালি গ্র্যাভিটি ডাইরেকশনের নিচের দিকে থাকতেছে। পার্লিন থেকে আমরা যে লোডটা পাচ্ছি, পার্লিন প্লাস উপরে যে রুফিং ম্যাটেরিয়াল, সেখান থেকে একটা লোড থাকতেছে। পাশাপাশি আমাদের এই যে উইন্ড আসতেছে, উইন্ডের একটা ফোর্স কিন্তু যখন আসতেছে, সেই ফোর্সটাও কিন্তু আলটিমেটলি আমাদের এই ট্রাস মেম্বারের উপরে আসতেছে। তো সেই উইন্ড লোডটাও থাকবে। যদি ট্রাসের নিচে কোনো লোড থাকতো, ঠিক আছে, বটম কর্ডের সাথে নিচের দিকে যদি কোনো লোড থাকতো, তাহলে সেই লোডটাও ট্রাসে আসতো। এখন যেহেতু এখানে যে ট্রাস আমরা ইউজ করব, সেই ট্রাসে আমাদের লোডিংটা হচ্ছে শুধুমাত্র রুফিং ম্যাটেরিয়াল থেকে আসতেছে, তাহলে সেই রুফিং ম্যাটেরিয়ালের লোডটাকে আলটিমেটলি আমরা এই টপ কর্ডের বিভিন্ন যেই জয়েন্ট পয়েন্ট গুলো আছে বা প্যানেল পয়েন্ট আছে, সেই প্যানেল পয়েন্ট গুলোকে আমাদের কনসিডার করতে হবে বা বের করতে হবে। তাহলে প্রথমত আমরা যদি লোড ক্যালকুলেশনে আসি, লোড ক্যালকুলেশন কি দাঁড়াচ্ছে, ফার্স্ট অফ অল ডেড লোড ক্যালকুলেশন যদি করি, তাহলে আমরা সিজিআই শীট রুফিং যেটা ইউজ করব সেটা অলরেডি আমাদের জানা আছে, কারণ আমাদের শুরুতে বলে দেওয়া ছিল সিজিআই শীট রুফিং হিসেবে কোন ম্যাটেরিয়াল ইউজ করা হবে এবং সেটা লোড আমরা বের করতে পারি। তাহলে সেই লোডটা আমাদের বলা ছিল 2 psf। সেলফ ওয়েট অফ পার্লিন, যেহেতু আমাদের পার্লিনটা অলরেডি ডিজাইন করা হয়ে গিয়েছে, তাহলে আমরা কি করব, সেই পার্লিনের যে সেলফ ওয়েটটা থাকবে সেই সেলফ ওয়েটটা আমরা এখানে কনসিডার করতে পারি, ঠিক আছে। তো আমি এখানে 1.5 psf ধরে রাখতেছি, কিন্তু এখানে সাইড নোটটা কিন্তু আমি লিখে দিয়েছি যে কনসিডার ইউর ডিজাইন পার্লিন ওয়েট। তো আপনি যে পার্লিন ওয়েটটা ডিজাইন করবেন সেটা আপনি কনসিডার করলেই হচ্ছে। স্যাগরড এবং ব্রেসিং, স্যাগরডটা আমরা অলরেডি ডিজাইন করেছি, যেমন নাম্বার 3 বার অলরেডি আমরা লাস্ট ক্লাস দেখেছি যে নাম্বার 3 বার হিসেবে একটা স্যাগরড আমরা ডিজাইন করছি, এবং ব্রেসিংটা এখনো পর্যন্ত আমাদের ডিজাইন করা হয় না, কারণ ব্রেসিংটা আমরা ডিজাইন করব মেম্বার ডিজাইনের পর। কিন্তু জেনারেলি স্যাগরড এবং ব্রেসিং এ যেই পরিমাণ লোডটুকু আমাদের আসে, সেই লোডের অ্যামাউন্টটা দেখা যায় যে কখনোই 1 পাউন্ড পার স্কোয়ার ফিটকে ক্রস করে না, কারণ ব্রেসিং এবং স্যাগরড খুব এক্সটেন্সিভ অ্যামাউন্টেও ইউজ হয় না, আবার এট দ্য সেম টাইম খুব বিশাল বড় সেকশন হিসেবেও আমরা ইউজ করি না। অ্যাজ এ রেজাল্ট যে লোডিংটা আমরা আসে সেটাকে আমরা হাইয়েস্ট 1 psf পর্যন্ত কনসিডার করতে পারি, মানে 1 পাউন্ড পার স্কোয়ার ফিট। তাহলে টোটাল যে ডেড লোডটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে 4 পাউন্ড psf। এই লোডটাকে যদি আমরা একটা পয়েন্ট লোড হিসেবে কনসিডার করতে চাই, ঠিক আছে, পয়েন্ট লোড হিসেবে কেন কনসিডার করবো সেটা আগে একটু আমরা বুঝে নিই। আমরা যখন পার্লিন ডিজাইন করেছিলাম, পার্লিন ডিজাইনের সময় আমরা পার্লিনটা ছিল কি একটা বিম, সো বিমের উপরে আমাদের যেই বিম ডিজাইন আমরা শিখেছিলাম সেই বিম ডিজাইনের মতো করে যদি আমরা খেয়াল করি, এখানে ছবিটা একটু, সো পার্লিনটা একটা যেহেতু বিম ছিল, এরকম একটা সিম্পলি সাপোর্টেড বিম যদি আমরা চিন্তা করি, সো বিমের উপরে আমরা সাধারণত কি করতাম, সেলফ ওয়েটটাকে, সরি, বিমের উপরে যে লোডটা থাকতো সেটাকে আমরা ডিস্ট্রিবিউটেড লোড হিসেবে নিতাম, নিয়ে সেটার এগেইনস্টে আমরা তার যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হতো, বিমের যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি আমরা ড্র করি, তাহলে এরকম একটা বিমের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আসবে এরকম ভাবে।
সো এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের এগেইনস্টে আমরা তখন বিমটাকে ডিজাইন করতাম। এটা ছিল আমাদের বিম ডিজাইনের কনসেপ্ট, যেটা আমরা C211 কোর্স থেকে শিখে আসছি, বা 213 কোর্স থেকে, যে কোনো একটা কোর্স থেকে। ঠিক আছে, মোস্টলি 211 হওয়ার কথা আমার যতটুকু খেয়াল আছে। কিন্তু ট্রাসের বেলায় যদি আসি, ট্রাস ডিজাইন আমরা কি শিখেছি? ট্রাস ডিজাইনে কিন্তু আমরা এরকম সেলফ ডিস্ট্রিবিউটেড লোড হিসেবে শিখি নাই। ট্রাস আমরা যখন অ্যানালাইসিস শিখেছি, সেখানে আমাদের ট্রাস অ্যানালাইসিসের লোডটা কিভাবে দেয়া থাকতো, কেউ মনে আছে, বলতে পারবেন? স্যার আবার বলবেন কি? কোশ্চেনটা হচ্ছে যে ট্রাস যখন আমরা অ্যানালাইসিস করতাম, ট্রাসের লোড গুলো কিভাবে দেয়া থাকতো, কোথায় দেয়া থাকতো? স্যার পারলিনে স্যার। আপনি C101, C311 এই যে কোর্স গুলোতে আপনি যখন ট্রাস অ্যানালাইসিস শিখছেন, সেখানে আপনার লোড গুলো কোথায় দেয়া থাকতো ট্রাসের? স্যার জয়েন্টে না? জয়েন্টে স্যার। জয়েন্টে দেয়া থাকতো, এক্স্যাক্টলি। কোন মেম্বারের মাঝখানে কখনো দেখছেন এরকম ভাবে লোড দেয়া থাকতো ট্রাসে? নো স্যার। দেয়া থাকতো না, সবসময় লোডটা থাকতো আমাদের কোথায়? জয়েন্টে। তাহলে এই জয়েন্ট গুলোতে আমার লোড থাকতো। সেই লোড আইদার এরকমও হইতে পারে, অথবা এরকম ডাইরেকশনও হতে পারে, অথবা ইনক্লাইন্ড ডাইরেকশনও হতে পারে, যে কোনো ডাইরেকশন হতে পারে, কিন্তু লোডটা কোথায় থাকতো? বিভিন্ন জয়েন্টে। এবং এটা কিন্তু আমাদের ট্রাস অ্যানালাইসিসের একটা অ্যাজাম্পশন ছিল। আমরা যখন ট্রাসের বিভিন্ন ফান্ডামেন্টাল জিনিসগুলো পড়েছি, সেখানে কিন্তু আমরা 3টে অ্যাজাম্পশন সম্পর্কে শিখেছি, এবং সেই অ্যাজাম্পশনের মধ্যে একটা অ্যাজাম্পশন ছিল যে ট্রাসের মেম্বার ডিজাইনের যে লোড গুলো থাকবে, বা ট্রাস অ্যানালাইসিস যখন আমরা করব, তখন লোড গুলোকে আমরা কনসিডার করব যে এই জয়েন্ট গুলোতে আসতেছে। জয়েন্টে যখন আসতেছে, তাহলে এখানে আমি যে লোডটা পেলাম 4.50 PSF, এটা তো একটা এরিয়া লোড, তাই না? ইয়েস স্যার। এই এরিয়া লোডটাকে আমার কি করতে হবে? পয়েন্ট লোডে কনভার্ট করতে হবে। তাহলে পয়েন্ট লোড যদি আমরা কনভার্ট করি, তাহলে আমরা কি করতে পারি? এরিয়া লোডটা কতটুকু এরিয়ার উপরে কাজ করতেছে, সেই এরিয়াটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে সেই এরিয়াটা কি? এরিয়াটা ছিল ওই যে বে ডিস্টেন্স এবং পার্লিন স্পেসিং ডিস্টেন্স। এতটুকু হচ্ছে আমাদের সেই এরিয়াটুকু। তাহলে এই দুইটা এরিয়া দিয়ে যদি, এই দুইটা ডিস্টেন্স যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে আমি যে লোডটা পাবো সেটা হবে একটা পয়েন্ট লোড। যে পয়েন্ট লোডটা কাজ করবে এই যে আমার ইন্ডিভিজুয়াল প্রতিটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, গুড। নেক্সট যে বিষয়টা, সেটা হচ্ছে যে ট্রাসের সেলফ ওয়েট। ট্রাসের সেলফ ওয়েট হিসেবে আমরা অ্যাসিউম করে নিচ্ছি যে 60 পাউন্ড পার ফিট হবে ট্রাসের সেলফ ওয়েট, যেটা কিভাবে আসবে? হরাইজন্টাল স্প্যান অফ ট্রাস। দ্যাট মিনস ট্রাসের যেই হরাইজন্টাল স্প্যান লেংথ, সেই স্প্যান লেংথ বরাবর পার ফিটে 60 পাউন্ড লোডটা আসবে। এটা আমরা অ্যাসিউম করে নিচ্ছি। এবং এই যে সেলফ ওয়েটটা আসে, এই সেলফ ওয়েটটা বেসিক্যালি ইকুয়ালি ডিভাইডেড হবে দুইটা পার্টে, টপ কর্ডে এবং তার বটম কর্ডে। কারণ এই যে জয়েন্ট গুলো আমরা দেখতেছি, এই জয়েন্ট গুলো কিন্তু আইদার সব টপের সাথে আছে আর বটমের সাথে আছে। তাহলে যে লোডিংটা আসবে, সেই লোডিংটা আসবে আইদার টপ কর্ডের অথবা বটম কর্ডে। এই দুইটা জায়গা ছাড়া কিন্তু অন্য কোথাও কিন্তু লোডটা আসা পসিবল না। সো এই কারণে অ্যালং দ্য হরাইজন্টাল স্প্যান আমরা ট্রাসের যে সেলফ ওয়েট, এটা চিন্তা করছি 60 পাউন্ড পার ফিট। তাহলে স্প্যান লেংথ যত বেশি হবে, ট্রাসের সেলফ ওয়েট তত বাড়বে। এখন এখানে কোশ্চেন থাকতে পারে যে স্যার, এই লোডটা আমরা কিভাবে ডিটারমাইন করব? যখন আপনি ডিজাইন ইঞ্জিনিয়ার হবেন, তখন আপনি কিভাবে এই লোডটাকে ডিটারমাইন করবেন? সব ক্ষেত্রে কি এটা 60 পাউন্ড পার ফিট হবে, নাকি এটা ভ্যারি করতে পারে? তো এই ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদেরকে, যে এই
যে আমরা সেলফ ওয়েট অফ দ্য ট্রাস যেটা, সেটা কয়েকটা জিনিসের উপরে ভ্যারি করতে পারে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আপনারা একটু নোটগুলো একটু লিখে রাখবেন। ঠিক আছে, ট্রাসের যে সেলফ ওয়েটটা সেটা ভ্যারি করতে পারে তার স্প্যান লেংথের উপরে। স্প্যান লেংথ যত বেশি হবে ট্রাসের সেলফ ওয়েট তত বাড়বে। এই সেলফ ওয়েটটা ভ্যারি করবে তার রাইজের উপরে। ট্রাসের যে রাইজ বলতে এই যে তার টোটাল যে ভার্টিক্যাল ডিস্টেন্সটুকুকে আমরা বলছি তার রাইজ। এই রাইজ লেংথ যদি বাড়ে স্বাভাবিকভাবে মেম্বারের পরিমাণ বাড়বে, মেম্বার তত বেশি লাগবে, যত মেম্বার বেশি লাগবে তত তার ওয়েট বাড়বে। সো রাইজের উপরেও বাড়তে পারে। নেক্সট আরেকটা জিনিস উপরে বাড়তে পারে, সেটা হচ্ছে গিয়ে স্পেসিং, দ্যাট মিনস বে ডিস্টেন্স, যেটা আমাদের বে ডিস্টেন্স অফ দ্য ট্রাস। বে ডিস্টেন্স যত বেশি হবে তত কি হবে, একটা ট্রাসের উপরে আমার লোড যেটা থাকবে সেটা বেড়ে যাবে, এবং লোড বাড়লে মেম্বার সাইজ বাড়বে, মেম্বার সাইজ বাড়লে তখন ট্রাসের যে ইন্ডিভিজুয়াল সেলফ ওয়েট সেটাও বাড়বে। ফাইনাল যেটা সেটা হচ্ছে কি রুফ কাভারিং ম্যাটেরিয়াল। সো রুফ কাভারিং ম্যাটেরিয়াল হিসেবে আমি কি ইউজ করতেছি সেটার উপরে বেস করে আমাদের সেলফ ওয়েটটুকু বাড়তে পারে। এখন এই সেলফ ওয়েটটা ক্যালকুলেট করার একটা এম্পিরিক্যাল ফর্মুলা আছে। এই যে সেলফ ওয়েটটা আমরা ধরলাম যে 60 পাউন্ড পার ফিট হরাইজন্টাল স্প্যান অফ দ্য ট্রাস, এই ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য বা ডিটারমাইন করার জন্য একটা এম্পিরিক্যাল ফর্মুলা আছে। সেই এম্পিরিক্যাল ফর্মুলাটা কি, সেটা হচ্ছে W ইজ ইকুয়াল টু L ডিভাইডেড বাই 3 প্লাস 5, যেখানে এই L যে ভ্যালুটা সেটা হচ্ছে গিয়ে হরাইজন্টাল স্প্যান লেংথ। তাহলে এখান থেকে যে লোডটা আমরা পাবো, ঠিক আছে, এই L ডিভাইডেড বাই 3 প্লাস 5, এই লোডটা আমাদের কি হবে, এই লোডটা হবে বেসিক্যালি আমাদের পার স্কয়ার মিটারে কতটুকু লোড আমরা পাচ্ছি। W ইকুয়াল টু L ডিভাইডেড বাই 3 প্লাস 5 যদি করি, তাহলে যে লোডটা আমরা পাবো সেটা হবে আমাদের পার স্কয়ার মিটারে কতটুকু লোড আসবে সেই লোডটুকু। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ফর্মুলাটা যখন আমরা ইউজ করব সেই ক্ষেত্রে আমাদের যে পিচ রেশিও, স্প্যান টু রাইজ পিচ রেশিও যেটা, সেই পিচ রেশিওটা ম্যাক্সিমাম হতে পারবে 1:4। 1:4 যদি ম্যাক্সিমাম পিচ রেশিও হয় তাহলে আমরা এই রেশিওটা ইউজ করতে পারবো। যদি এর থেকে বেশি হয় তাহলে প্রপোর্শনেট হারে আমাকে এই ভ্যালুটা বাড়াতে হবে। At the same time, বে ডিস্টেন্স যদি 4 মিটার হয় ম্যাক্সিমাম, তাহলেই আমি এই ফর্মুলাটা ডাইরেক্টলি ইউজ করতে পারবো। আদারওয়াইজ আমাদেরকে যদি বে ডিস্টেন্স 4 মিটারের থেকে বেশি হয়, দ্যাট মিনস অলমোস্ট প্রায় 13 ফিট, এর থেকে যদি বেশি হয় তাহলে প্রপোর্শনেট হারে আমার এই সেলফ ওয়েটটা বাড়াতে হবে। বুঝতে পারলাম? স্যার আমাদের কি ওই যে আগের যে ল্যাব যে ইয়েটা ক্লাসটা আছে স্যার, ওটার কি চেঞ্জ আসবে কিছু স্যার? একটু কনফিউশন ছিল। আগের ক্লাসে কোথায় বলেন? মানে আগের যে ল্যাব ক্লাসটা ছিল ওটার যে পিডিএফ ছিল স্যার, ওখানে কি চেঞ্জ আসবে স্যার? ওখানে কিসের কোথায় চেঞ্জ? কেন, কোনো প্রবলেম কি ছিল নাকি? না স্যার, ওই যে পারলিনে স্যার আর কি। পারলিনে আচ্ছা, আমি একটু আগে লেকচারটা বের করি, দেখি কোথায় প্রবলেম আছে। সো পারলিন ডিজাইনে, হ্যাঁ বলেন কোথায় চেঞ্জ?
রাহাত শুনতে পাচ্ছেন? না স্যার, না স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, সরি স্যার, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল স্যার। ওকে, ওকে। সো যেটা আমরা বললাম যে স্যার এখানে কি 4 এটা থেকে কম হইলে তখন স্যার আমরা এটা মানে স্যার যে সূত্রটা ইউজ করতে পারবো স্যার? যদি ট্রাসের বে স্পেসিং 4 মিটার পর্যন্ত হয় তাহলে আপনি ডাইরেক্টলি যে ফর্মুলাটা লিখলাম সেটা আপনি ইউজ করতে পারবেন। W is equal to L span length divided by 3 plus 5। যে লোডটা আপনি পাবেন সেই লোডের ভ্যালুটা হবে পার স্কোয়ার মিটারে। ঠিক আছে, পার SQM, পার স্কোয়ার মিটারে এই লোডটা আপনি পাচ্ছেন। এখন এই লোডের যেটা কন্ডিশন সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম বে ডিস্টেন্স হইতে হবে 4 মিটার, পিচ রেশিও হতে পারবে 4:1। যদি এর থেকে বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রপোর্শনেট ওয়েতে সেলফ ওয়েটটা বাড়ায় ধরতে হবে। সে ফর এক্সাম্পল আপনার এই ক্ষেত্রে ওয়েট বলা হচ্ছে, এই ক্ষেত্রে যে ওয়েটটা আপনি পেলেন সেই ওয়েটটা বলা হচ্ছে যে 4 মিটার বে ডিস্টেন্স। তাহলে 4 মিটার মিনস অলমোস্ট প্রায় 13 ফিট। ঠিক আছে, 13 ফিটের থেকে একটু বেশি আসার কথা। লেট মি চেক, 13.12 ফিট। তাহলে এত ফিটের জন্য আপনি ওয়েট পাচ্ছেন, আর আপনার যদি বে ডিস্টেন্স হয়ে থাকে সে 20 ফিট, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী আপনি বাড়ায় ধরবেন যে 13 ফিটে যদি আমার সেলফ ওয়েট হয় এত, তাহলে 20 ফিটের জন্য সেলফ ওয়েট কত হবে, সেভাবে আপনি বাড়িয়ে ধরবেন। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ওকে, সো এই যে সেলফ ওয়েটটা, তাহলে সেলফ ওয়েটটা আমরা যদি যেহেতু বলছি যে এই সেলফ ওয়েটটা কি হবে, ট্রাসের টপ কর্ড এবং বটম কর্ড দুইটা পার্টে ইকুয়ালি ডিভাইড করবে। তাহলে আমরা বলতে পারি যে টোটাল 60 পাউন্ড পার ফিটের হাফ, দ্যাট মিনস 30 পাউন্ড পার ফিট হচ্ছে কি টপ কর্ডে আসবে, বাকি 30 পাউন্ড পার ফিট বটম কর্ডে আসবে। তাহলে টপ কর্ড জয়েন্টে যে লোডটুকু আমাদের আসবে ডিউ টু দ্য সেলফ ওয়েট অফ দ্য ট্রাস, সেটা কত? 30 পাউন্ড পার ফিট মাল্টিপ্লাইড বাই প্যানেল স্পেসিং অ্যালং টপ কর্ড। তাহলে টপ কর্ডের যে প্যানেল স্পেসিংটা ছিল সেটা যদি একটু খেয়াল করে দেখি, এই যে আমাদের টপ কর্ড, এই যে একটা টপ কর্ড, তারপর আবার আরেকটা টপ কর্ড U1, আবার একটা টপ কর্ড U2, টপ কর্ড U3। তাহলে এইভাবে যে টোটাল আমাদের টপ কর্ড গুলো আমরা দেখতে পাচ্ছি U5, ঠিক আছে, এগুলো সবই আমাদের টপ কর্ড। এই টপ কর্ড গুলোতে আমাদের প্যানেল স্পেসিং, হরাইজন্টাল স্পেসিং কত? 6.67 না? হরাইজন্টাল বলতে এখানে কিন্তু Yes, sir. দুইটা স্পেসিং আছে, খেয়াল করে দেখবেন। U1 থেকে U2 পর্যন্ত এই যে স্পেসিংটা, এটা কিন্তু ইনক্লাইন্ড স্পেসিং, যেটা হচ্ছে 7.453 মিটার। আর এই U1 থেকে U2 পর্যন্ত হরাইজন্টাল স্পেসিংটা হচ্ছে এই যে এতটুকু স্পেসিং। সেই স্পেসিংটা কোনটা? এই যে এটা 6.67 মিটার। যেহেতু আমাদের যে ট্রাসের সেলফ ওয়েট, আমরা সেই সেলফ ওয়েটটা বলতেছি কোনটা, যে 60 পাউন্ড পার ফিট অ্যালং দ্য হরাইজন্টাল স্প্যান। তাহলে এই যে টপ কর্ড গুলারও হরাইজন্টাল বরাবর স্পেসিং কত? 6.67 ফিট। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন টপ কর্ডে পয়েন্ট লোড ক্যালকুলেট করব, তাহলে টপ কর্ডের যে প্যানেল স্পেসিং সেটা আমাদেরকে কনসিডার করতে হবে। তাহলে প্যানেল স্পেসিং অ্যালং টপ কর্ড সেটা হচ্ছে 6.667 ফিট, আর সেলফ ওয়েট হচ্ছে 30 পাউন্ড পার ফিট,
তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 200.01 পাউন্ড। তাহলে টপ কর্ডে বেসিক্যালি আমাদের কতটুকু লোড আসবে? টপ কর্ডে আমরা দেখছি তাহলে এই যে আমাদের ডেড লোড যেটা ছিল, যে সিজিআই শিট রুফ, পার্লিন, স্যাগরড ব্রেসিং, এখান থেকে আসছিল 838.5255 পাউন্ড, আর এখান থেকে আমরা পেলাম 200 পাউন্ড। তাহলে টোটালটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 1038.5355 পাউন্ড, বা কিলো পাউন্ডের হিসাবে করলে 1000 দিয়ে ভাগ করে 1.0385 কিপ। এই লোডটা যেটা আসতেছে সেটা বেসিক্যালি আমাদের এই যে ইন্টারনাল পয়েন্ট গুলো সেগুলোর জন্য না? ইয়েস স্যার। এই যে এক্সটার্নাল দুইটা টপ কর্ড L0 এবং L6, সেখানেও কি সেম লোড আসবে নাকি তার থেকে কম বা বেশি হবে লোডের পরিমাণ? স্যার সেম হবে। এই এক্সটার্নাল পয়েন্ট গুলোতে লোডের পরিমাণ কম হবে না? কারণ এখানে যখন আমরা এই U1 যখন নিয়েছি, এই U1 এর জন্য যখন এরিয়া লোড হিসাব করেছি, খেয়াল করে দেখেন, এই যে এখানে যেমন এরিয়া লোড নিয়েছিলাম তখন কি পার্লিন স্পেসিং নিয়েছিলাম না? তাহলে এই পার্লিন স্পেসিং মানে কি? এই যে এখান থেকে এই পর্যন্ত এতটুকু পার্লিন স্পেসিং ছিল U1 এর জন্য, U2 এর জন্য ছিল এখান থেকে এতটুকু পর্যন্ত, U3 ছিল এখান থেকে অর্ধেক, আবার এখান থেকে অর্ধেক, U4 ছিল এখান থেকে অর্ধেক, আবার U5 ছিল এতটুকু। তাহলে এই L6 বেসিক্যালি কি হাফ অফ দ্য পার্লিন স্পেসিং নিচ্ছে, আবার L0 টপ কর্ডটাও কি হাফ অফ দ্য পার্লিন স্পেসিং নিচ্ছে না? জি স্যার। Yes, sir. সিমিলার ওয়েতে যখন হরাইজন্টাল স্প্যান নিচ্ছি তখন U1 থেকে U2 পর্যন্ত যদি হরাইজন্টাল স্প্যান নেই, তাহলে U1 কি করতেছে? বেসিক্যালি হরাইজন্টাল স্প্যানের এখানে অর্ধেক নিচ্ছে, আবার L0 থেকে U1 এর যে হরাইজন্টাল স্প্যান সেটার অর্ধেক নিচ্ছে। সো U1 এই ক্ষেত্রে এই 6.67 নিচ্ছে, কিন্তু L0 যেটা নিচ্ছে সেটা কি পুরো হরাইজন্টাল স্প্যান নিচ্ছে নাকি অর্ধেক হরাইজন্টাল স্প্যান লেংথ নিচ্ছে? স্যার অর্ধেক স্যার। হাফ বা অর্ধেক। তাহলে আমরা যখন টপ কর্ড জয়েন্ট নিচ্ছি এট সাপোর্ট টপ কর্ড জয়েন্ট, মানে সাপোর্টের দিকে যে দুইটা টপ কর্ড জয়েন্ট আছে সেখানে বেসিক্যালি কি এই যে দুইটা লোড আমরা বের করছিলাম 200 পাউন্ড আর 838 পাউন্ড, এই দুইটার অর্ধেক অর্ধেক করে আসবে। তাহলে 838 ডিভাইডেড বাই 2 প্লাস 200 ডিভাইডেড বাই 2, এই দুইটা লোড হচ্ছে কোথায়? আমার দুই সাপোর্টে যে দুইটা টপ কর্ড আসবে সেখানে। আর সাপোর্ট বাদে ইন্টারনাল যতগুলো টপ কর্ড থাকবে সেই সবগুলোতে আসবে কত? এই যে 1.038 কিপ। বুঝতে পারলাম এটা? জি স্যার। সিমিলার ভাবে এখন যদি বটম কর্ডের জন্য আমরা ক্যালকুলেট করি, তাহলে বটম কর্ডেও আমাদের প্যানেল স্পেসিং, বটম কর্ডে আমাদের সেলফ ওয়েট যেটা নিবে সেটা কত? 30 পাউন্ড পার ফিট। আর বটম কর্ডের ক্ষেত্রে প্যানেল স্পেসিংটা হচ্ছে সেম অ্যাজ লাইক টপ কর্ড 6.67। সো এই যে বটম কর্ডের প্যানেল স্পেসিং, প্রতিটা প্যানেল কত? 6.67 ফিট করে আছে। তাহলে বটম কর্ডের ক্ষেত্রেও আমাদের যে পয়েন্ট লোডটা আসবে সেটা হচ্ছে 200 পাউন্ড বা 0.2 কিপ। এরপর বটম কর্ডে আমাদের আর কি কোনো লোড আছে? এই যে লোডটা এটা তো বটম কর্ডে আসবে না, এই যে লোডটা এটা তো শুধুমাত্র টপ কর্ডে আসবে, এটা তো বটম কর্ডে আসতেছে না, তাই না? ইয়েস স্যার। যদি বটম কর্ড থেকে এমন কোনো কন্ডিশন আমাদের দেয়া থাকতো যে না বটম কর্ড থেকে
আমার কোনো কিছু ওভারহ্যাঙ্গিং ঝুলানো থাকবে, ঠিক আছে, তাহলে সেই লোড গুলো আমাদের বটম কর্ডে আসতো। যেমন কোনো ক্ষেত্রে যদি আমাদের বলা থাকতো যে না বটম কর্ডে আমাদের হচ্ছে গিয়ে ফলস সিলিং ঝুলানো থাকবে, বা বটম কর্ড থেকে আমাদের বিভিন্ন লাইটিং ঝুলানো থাকবে, সো সেই লাইটিং এবং ওয়্যারিং থাকবে, তাহলে এই যে বিষয়গুলো সেগুলো তখন এই যে প্রতিটা পয়েন্ট লোডে আসতো, ঠিক আছে, তখন সেটা আমরা আবার ক্যালকুলেট করতাম। কিন্তু যেহেতু এটা দেয়া নাই, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের বটম কর্ডে অন্য কোনো লোড আসবে না, তাহলে বটম কর্ডে শুধুমাত্র আমাদের লোড আসতেছে বটম কর্ডের যে সেলফ ওয়েট সেটা। তাহলে এই লোডটা বেসিক্যালি আমার ইন্টারনাল যে বটম কর্ড আছে সেখানে পুরোটাই আসবে, শুধুমাত্র এক্সটার্নাল যে বটম কর্ড আছে সেই এক্সটার্নাল বটম কর্ডে এটা অর্ধেক হয়ে যাবে। কেন? কারণ ইন্টারনাল বটম কর্ডে তো বেসিক্যালি এই পুরো 6.67 যাচ্ছে প্রতিটা ইন্টারনাল বটম কর্ডে এভাবে, কিন্তু এক্সটার্নাল বটম কর্ড যেটা L6 এবং L0, কারণ এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা টপ কর্ড থেকেও লোড নিবে আবার বটম কর্ড থেকেও লোড নিচ্ছে, তাহলে বটম কর্ড থেকেও তো সে অর্ধেক লোড পাবে, তাহলে সেই হাফ লোডটা কোনটা, এই যে 200 পাউন্ড যেটা ছিল সেটার অর্ধেক লোড, দ্যাট মিনস 0.1 কিপ লোড। তাহলে বেসিক্যালি সাপোর্টের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সাপোর্টে বেসিক্যালি দুইটা জায়গা থেকে লোড আসবে, একটা হচ্ছে টপ কর্ড থেকেও লোড আসবে, একটা বটম কর্ড থেকেও লোড আসতেছে। তাহলে এই যে লোডটা এটা হচ্ছে আমাদের টপ কর্ড লোড, এই যে লোড ইন টপ কর্ড জয়েন্ট অ্যাট সাপোর্ট টপ কর্ড জয়েন্ট। তাহলে সাপোর্টের যে টপ কর্ড জয়েন্ট সেখান থেকে এই লোডটা আসতেছে, আর এখানে যে লোডটা আমরা পেলাম সেটা হচ্ছে কি এই যে বটম কর্ড লোড। এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি দুইটা সাপোর্টে আমার টোটাল যে লোডটা আসলো। এখন আমি যদি একটা ডায়াগ্রাম ড্র করি, এই ডায়াগ্রামটা এটা হচ্ছে আপনাদের নোন ডায়াগ্রাম, যেটা আপনারা CE101 কোর্সে অ্যানালাইসিস করতেন বা CE311 কোর্সে আপনারা অ্যানালাইসিস করতেন। ঠিক আছে, মনে পড়ে এখন? C101 এ এভাবে আপনাদের লোড দেওয়া থাকতো না? জি স্যার। জি স্যার। তাহলে এই লোড গুলো কোথায় আসতো? এই যে এখন আপনারা থার্ড ইয়ারে এসে এখন এই লোডের ক্যালকুলেশন গুলো শিখলেন, এই লোড গুলো হুটহাট করে চলে আসতো না, এই যে এইভাবে বিভিন্ন কন্ডিশন থেকে আমরা লোড ক্যালকুলেশন করে তারপর আমরা এগুলো পেতাম। তাহলে এখানে কি বলা আছে যে ডেড লোড ফ্রম সেলফ ওয়েট। সেলফ ওয়েটটা কি? ওই যে ট্রাসের যে ইন্ডিভিজুয়াল মেম্বার গুলো ছিল সেই মেম্বার গুলোর যে সেলফ ওয়েট সেটা এখানে দেখানো হচ্ছে। তাহলে সেলফ ওয়েট থেকে আমরা দেখেছি কি যে ট্রাসের টপ কর্ড জয়েন্টও নিচ্ছে 200 পাউন্ড, ট্রাসের বটম কর্ড জয়েন্টও নিচ্ছে 200 পাউন্ড। তাহলে সেটা যদি এখানে আমরা দেখি, তাহলে এই যে টপ কর্ড প্রতিটা ইন্টারনাল জয়েন্ট হচ্ছে 0.2 কিপ বা 200 পাউন্ড, আবার ইন্টারনাল বটম কর্ড যেটা সেটা হচ্ছে গিয়ে 0.2 কিপ বা 200 পাউন্ড। সাপোর্টের দিকে টপ কর্ড থেকে আসতেছে 0.1 কিপ, আবার বটম কর্ড থেকে আসতেছে 0.1 কিপ, দ্যাট মিনস টোটাল 0.2 কিপ। আর রুফিং, পার্লিন, স্যাগরড এবং ব্রেসিং এগুলো থেকে যদি আমরা হিসাব করি, তাহলে টপ কর্ডে আমাদের ছিল কত, এই যে রুফিং, পার্লিন, তারপর হচ্ছে কি স্যাগরড, ব্রেসিং এগুলো সব মিলে টপ কর্ডে আমাদের আসতো কত, 838 পাউন্ড, দ্যাট মিনস 0.838 বা 0.84 পাউন্ড বা কিপ, সরি 0.84 কিপ বা 0.838 কিপ। এই যে ইন্টারনাল পয়েন্ট গুলোতে আমাদের এই লোডটা আসতো, আর সাপোর্টের দিকে এই লোডটা কি হয়ে যেত, অর্ধেক হয়ে যেত, তাহলে সেই অর্ধেক লোডটা হচ্ছে 0.4192 কিপ। এখন এই দুইটাকে আমরা যদি একসাথে সাবমার্জ করি বা যোগ করি প্রতিটা পয়েন্টে, তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ডেড লোড অন ট্রাস। এই যে 0.2 কিপ করে প্রতিটা বটম ইন্টারনাল পয়েন্ট 0.2 কিপ করে আছে, যেটা আমরা এই যে এখানে পেলাম, এই যে লোড অ্যাট সাপোর্ট জয়েন্ট, সরি লোড ইন বটম কর্ড জয়েন্ট, ইন্টারনাল বটম কর্ড সেটা হচ্ছে 0.2 কিপ, তারপর লোড অ্যাট সাপোর্ট জয়েন্ট হচ্ছে 0.619 কিপ, এটা হচ্ছে গিয়ে টোটাল টপ কর্ড এবং বটম কর্ড দুইটা মিলে এসেছে, এই যে 0.6192 কিপ। আর টপ কর্ড, ইন্টারনাল টপ কর্ড আসছে 1.038 কিপ, সেটা হচ্ছে এই যে 1.038 কিপ। এটা কোথায়? ইন্টারনাল টপ কর্ড জয়েন্ট এবং রিজ। রিজ হচ্ছে গিয়ে ওই যে একদম টপ পয়েন্টটাকে বলা হয় রিজ, এই যে এই পয়েন্টটাকে বলা হয় রিজ।
তো এই ইন্টারনাল টপ কর্ড এবং রিজ প্রতিটা পয়েন্টে আসতেছে আমাদের 1.038 কিউ। এখন আমি যখন এই যে গ্র্যাভিটি লোড গুলো পেলাম, এই লোডের এগেইনস্টে এই যে আমাদের ডাইমেনশন দেয়া আছে সেটার উপর বেস করে আমাকে এখন ট্রাস অ্যানালাইসিস করতে হবে। সেই C101 এবং 311 কোর্সে আমরা যেভাবে ট্রাস অ্যানালাইসিস শিখে এসেছি, আইদার জয়েন্ট মেথডে অর সেকশন মেথডে। সেই অ্যানালাইসিস করে আমাকে প্রতিটা মেম্বারের ফোর্স বের করতে হবে, যে ট্রাসের মেম্বার ফোর্স কত এবং সেটা কি টেনশন নাকি কম্প্রেশন। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝতে পারলাম? ইয়েস স্যার। ওকে, এখন আসতেছে আমাদের উইন্ড লোডের ক্যালকুলেশন। উইন্ড লোড কিন্তু খেয়াল করে দেখেন, অলরেডি আমরা পার্লিন যখন ডিজাইন করেছি তখন সেই জায়গাতে অলরেডি আমরা হিসাব করে এসেছি যে উইন্ড লোডটা কত আসবে। সো আমরা হিসাব করেছিলাম যে উইন্ড প্রেসার অন উইন্ডওয়ার্ড সাইড ছিল আমাদের -3.947747 PSF। এটা হচ্ছে কখন, যদি উইন্ড লেফট থেকে রাইটের দিকে আসতো, তাহলে আমাদের উইন্ড প্রেসারে যেটা ছিল উইন্ড সাইডে সেটা ছিল -3.94। তাহলে আমাদের উইন্ড লোড অন ইন্টেরিয়র টপ কর্ড জয়েন্ট উইন্ডওয়ার্ড সাইড যেটা, সেটার পরিমাণটা কত? কারণ টপ কর্ডে তো এখন আমাদের হচ্ছে গিয়ে এরকম ভাবে পয়েন্ট লোড লাগবে, আমরা তো আর এরিয়া লোড নিলে হবে না বা লাইন লোড নিলে হবে না। পার্লিন যখন আমরা ডিজাইন করেছি তখন আমরা লাইন লোড নিয়েছিলাম, কারণ পার্লিন ছিল একটা বিম। কিন্তু ট্রাস যখন অ্যানালাইসিস করব তখন তো আমাদের এরিয়া লাইন লোড হলে চলবে না, আমাদের লাগবে কি লোড? আমাদের লাগবে পয়েন্ট লোড। তাহলে পয়েন্ট লোড যদি আমরা হিসাব করি তাহলে আমরা কি করব, সেই এরিয়া লোড যেটা দেয়া আছে সেটাকে আমরা পয়েন্ট লোডে কনভার্ট করব। তাহলে ডিজাইন উইন্ড প্রেসার অন উইন্ডওয়ার্ড সাইড, এটাকে আমরা পার্লিন স্পেসিং এবং বে ডিসটেন্স দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো কোনটা, আমাদের পয়েন্ট লোড অন উইন্ডওয়ার্ড সাইড। তাহলে এখন এই যে লোডটা আমরা পেলাম এটা হচ্ছে কোনটা, ইন্টেরিয়র টপ কর্ড জয়েন্ট অন উইন্ডওয়ার্ড সাইডে। বেসিক্যালি এই যে ইন্টেরিয়র টপ কর্ড জয়েন্ট যেটা, এই যে এটা 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 এটা। কিন্তু এক্সটেরিয়র টপ কর্ড জয়েন্ট যেটা, এই যে এটা, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, সেই পয়েন্টেও কি সেম লোড আসবে নাকি কম হবে না বেশি হবে? কম হবে স্যার। কম হবে। গুড, কেন কম হবে বলেন তো? স্যার স্পেসিং কম। স্পেসিং কম, কোন স্পেসিংটা? পার্লিং স্পেসিং। ভেরি গুড। এই যে ইন্টেরিয়র টপ কর্ড ছিল সেখানে আমরা ফুল পার্লিন স্পেসিং নিয়েছিলাম এবং প্রতিটা পার্লিনের ক্ষেত্রেই কিন্তু, ঠিক আছে, কিন্তু এক্সটেরিয়র গুলোর কিন্তু পার্লিন স্পেসিং অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এই যে এখানে আমরা যখন ডিস্টেন্সটা ক্যালকুলেট করেছি পার্লিন স্পেসিং, সেটা বেসিক্যালি অর্ধেক হয়ে যাবে। বে ডিস্টেন্স কিন্তু অর্ধেক হচ্ছে না, বে ডিস্টেন্স কিন্তু আগের মতোই থাকতেছে, শুধুমাত্র আমাদের এই পার্লিন স্পেসিংটা অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এক্সটেরিয়র এবং রিজ টপ কর্ড, রিজ টপ কর্ড কোনটা, এই যে এটা, এটাতে কেন অর্ধেক হচ্ছে? কারণ এই জায়গাটাতে তো আমার বেসিক্যালি এখান থেকেও একরকম ভাবে উইন্ড লোড আসবে, যদি উইন্ড এখান থেকে আসে তাহলে এখানে হচ্ছে আমাদের তখন দেখা যাবে যে একরকমের সাকশন হবে। যদি সাকশন হয়, এখানে কি বলা হচ্ছে মাইনাস, দ্যাট মিনস সাকশন হবে। যদি সাকশন হয় এখানে হবে এই ডাইরেকশনের লোডটা, আবার এই সারফেসে কিন্তু আসবে এই ডাইরেকশনে। তাহলে দুইটা ডাইরেকশন কিন্তু ডিফারেন্ট। সো এই যে রিজ পয়েন্ট, এই রিজ পয়েন্টের জন্য এখানে হচ্ছে হাফ পার্লিন স্পেসিং, এই রিজ পয়েন্টের জন্য এখানে হচ্ছে হাফ পার্লিন স্পেসিং। ঠিক সিমিলার ওয়েতে এখানকার জন্য যদি এটা যদি লেফট থেকে রাইটে হয় উইন্ড, তাহলে এই জায়গাটা হচ্ছে তখন উইন্ডওয়ার্ড সাইড, এই জায়গাটা হচ্ছে লিওয়ার্ড সাইড। তাহলে লিওয়ার্ড সাইডের জন্য এটা কিন্তু আবার ডিফারেন্ট।
তাহলে এই জন্য এখানে বলা হচ্ছে যে উইন্ড লোড ক্যালকুলেশন, উইন্ড ব্লোজ ফ্রম লেফট টু রাইট। লেফট টু রাইট এর জন্য উইন্ড প্রেসার যেটা আমরা নিচ্ছি উইন্ড ওয়ার্ড সাইড সেটা হচ্ছে -3.9477, যদি 2 ডিজিট পর্যন্ত নেই তাহলে -3.95 PSF। তাহলে ইন্টেরিয়র টপ কর্ড জয়েন্ট যেটা, সেই ইন্টেরিয়র টপ কর্ড জয়েন্ট অন উইন্ডওয়ার্ড সাইড সেখানে হচ্ছে -0.73561 কিপ। এক্সটেরিয়র এবং রিজ টপ কর্ড জয়েন্ট সেই দুইটা কোনটা, উইন্ডওয়ার্ড সাইডের ক্ষেত্রে এই যে এই জয়েন্ট এবং এই জয়েন্ট, এই দুইটা জয়েন্টে লোড হয়ে যাবে অর্ধেক, দ্যাট মিনস -0.36781 কিপ। এখন অল্টারনেটিভলি আমরা যদি লিওয়ার্ড সাইড চিন্তা করি, তাহলে লিওয়ার্ড সাইডে আমাদের উইন্ড প্রেসার ছিল -19.26 PSF। তাহলে ইন্টেরিয়র টপ কর্ড জয়েন্টের লিওয়ার্ড সাইডে যে লোডটা আমাদের আসতেছে সেটা হচ্ছে পার্লিন স্পেসিং এবং বে ডিসটেন্স দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি -3.59 কিপ। যদি এক্সটেরিয়র এবং রিজ টপ কর্ড জয়েন্ট চিন্তা করি তাহলে লিওয়ার্ড সাইডে সেটা কি হয়ে যাবে, পার্লিন স্পেসিং এর অর্ধেক হয়ে যাবে, দ্যাট মিনস -1.79 কিপ। এখন যদি উইন্ড আমার লেফট থেকে রাইটে আসে তাহলে এই সাইডটা হচ্ছে উইন্ডওয়ার্ড সাইড, এই সাইডটা হচ্ছে লিওয়ার্ড সাইড। কিন্তু যদি আবার উইন্ড রাইট থেকে লেফটে আসে তখন এটা হয়ে যাবে উইন্ডওয়ার্ড, এটা হয়ে যাবে লিওয়ার্ড। তার মানে এখানে একবার উইন্ডওয়ার্ডের জন্য এক রকমের লোড, আবার লিওয়ার্ডের জন্য আলাদা রকমের লোড। সিমিলার ভাবে এই সাইডটাও উইন্ডওয়ার্ডের জন্য এক রকমের লোড, লিওয়ার্ডের জন্য আলাদা রকমের লোড। তাহলে এই কারণে যেহেতু দুইটাই হচ্ছে গিয়ে মিরর ফিগারের মতো, সো এখানে আমরা যখন লোড নিব বেসিক্যালি কোন লোডটা নিয়ে আমরা মেম্বারটাকে ডিজাইন করব, আমরা কি উইন্ড লেফট থেকে রাইটের জন্য নিয়ে করব নাকি রাইট থেকে লেফটের জন্য নিয়ে করব। সেই কারণে আমাদেরকে যেটা বলা হয়, প্রথমত আমরা এই ফিগারটা একটা ড্র করলাম যেখানে আমরা কি করতেছি, ধরে নিচ্ছি যে উইন্ড লেফট থেকে রাইটের দিকে আসতেছে। লেফট থেকে যদি রাইটের দিকে আসে তাহলে এই সাইডটা হচ্ছে উইন্ডওয়ার্ড সাইড, এই যে এতটুকু সাইড, এই সাইডটা হচ্ছে আমাদের উইন্ডওয়ার্ড সাইড। এই উইন্ডওয়ার্ড সাইডে আমাদের ইন্টারনাল টপ পয়েন্টে আমরা পেয়েছিলাম 0.73561 কিপ, আর রিজ পয়েন্ট এবং এক্সটার্নাল যে উইন্ডওয়ার্ড সাইড সেই দুটোতে পেয়েছিলাম 0.36781, যেটা ছিল এই যে এটা 0.36781। মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করে, মাইনাস সাইনটা কিন্তু ইন্ডিকেট করে সাকশন। সাকশনের সাইন কিন্তু এটা। যদি থ্রাস্ট হতো, থ্রাস্টের সাইন কিন্তু হয়তো আবার উল্টা, এটা হতো থ্রাস্টের সাইন। আর লিওয়ার্ড সাইডে আমরা পাচ্ছি কি, লিওয়ার্ড সাইডে আমরা দেখলাম যে ইন্টেরিয়র টপ কর্ড জয়েন্ট হচ্ছে -3.58964 কিপ, যেটা হচ্ছে এই যে এই দুইটা ইন্টেরিয়র টপ কর্ড জয়েন্ট। আর এক্সটেরিয়র জয়েন্ট এবং হচ্ছে গিয়ে রিজে আমাদের আসছে -1.7948, দ্যাট মিন্স এটা একটা এবং এটা একটা। এই পুরো ফিগারটা যদি আমরা ড্র করি যেখানে উইন্ড ব্লোজ ফ্রম লেফট টু রাইট, এরপর যদি উইন্ড ব্লোজ ফ্রম রাইট টু লেফট হয় তাহলে এই ভ্যালুগুলো কি জাস্ট মিরর ফিগারের মতো চেঞ্জ হয়ে যাবে না? কি বলেন আপনারা? জি স্যার। তাহলে সেটার জন্য কিন্তু আর আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই, আমরা ডাইরেক্টলি এটাকে চেঞ্জ করে ফেলতে পারি। যখন উইন্ড ব্লোজ ফ্রম রাইট টু লেফট তখন এই ভ্যালুগুলো হয়ে যাবে 3.58964, আর রিজ পয়েন্টে আসতেছে 1.79482, যেটা ফ্রম লেফট টু রাইটে যখন ছিল তখন এই সাইডে ছিল। সো এই সাইডের লোড গুলো চলে যাবে, এই যে এই লোড, এই লোড, এই লোড এবং এই লোড, এটা চলে যাচ্ছে ওই সাইডে, আর ওই সাইডের লোড চলে আসতেছে এই সাইডে। কেন? কারণ এই ফিগারটা হচ্ছে মিরর ফিগার এবং সিমেট্রিক্যাল, এখানে প্রতিটা প্যানেল পয়েন্ট সিমেট্রিক ডিস্টেন্সে আছে, এবং আমরা যখন ট্রাস ডিজাইন করি তখন চেষ্টা করি সবসময় এরকম সিমেট্রিক রাখতে। এইটা হচ্ছে আমাদের সুবিধা, যে অ্যানালাইসিস গুলো অলমোস্ট হাফ হয়ে যায়। আপনি যদি এখানে যদি সিমেট্রিক না রেখে যদি আনসিমেট্রিক করতেন,
সে এখানে যদি আপনার হয়তো দুইটা এরকম ভার্টিক্যাল আর এখানে তো একটা ভার্টিক্যাল, তখন কিন্তু আর এই সুবিধাটা আপনার হতো না। তখন এখানকার জন্য আলাদা ক্যালকুলেশন, ওখানকার জন্য আলাদা ক্যালকুলেশন হতো। বুঝতে পারলাম? ইয়েস স্যার। ওকে, তাহলে এখানে এখন আমরা ফিগারটা পেয়ে গেলাম যে উইন্ড যখন রাইট থেকে লেফটে হবে তখন লোড গুলো জাস্ট মিরর ফিগার মতো চেঞ্জ হয়ে গেছে। এখন যখন মেম্বার ডিজাইন করতে যাব, মেম্বার ডিজাইনের জন্য আমাদেরকে কি করতে হবে? মেম্বার ডিজাইনের জন্য আমাদেরকে বেসিক্যালি ডেড লোড যেটা আমরা হিসাব করছিলাম, এই যে টোটাল ডেড লোড, আমি একটু এই জিনিসগুলোকে মুছে দেই। এই যে টোটাল ডেড লোড অন ট্রাস, ডেড লোড ফর ট্রাস, এটার জন্য প্রতিটা মেম্বারের ফোর্স আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এরপর আমরা উইন্ড ফর লেফট টু রাইট, লেফট থেকে রাইটে যখন উইন্ড আসবে তখন প্রতিটা মেম্বারের জন্য আমাদেরকে মেম্বার ফোর্স বের করতে হবে। কেন? কারণ এখানকার যে ফোর্স গুলো, এই ফোর্স গুলো কিন্তু দেখেন এই যে এইটার সাথে 90 ডিগ্রি, ফোর্স গুলো কিন্তু গ্র্যাভিটি ডাইরেকশনে নাই। ডেড লোড গুলো যেটা ছিল, ডেড লোড গুলো কিন্তু ডাইরেক্টলি গ্র্যাভিটি ডাইরেকশনে ছিল। আর এখানে লোডের ভ্যালুও চেঞ্জ হয়ে গেছে এবং লোডের ডাইরেকশনও চেঞ্জ হয়ে গেছে। লোড গুলো টপ কর্ডের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকটা কাজ করতেছে। তো এই প্রতিটা লোডের কিন্তু যদি আপনি যদি আবার ওই ইউনিভার্সাল এক্স এবং ওয়াই এক্সিস চিন্তা করেন, দ্যাট মিনস আমি একটু ঠিক করে ড্র করি, লাইনটা বাঁকা হয়ে যাচ্ছে। তো আমরা যদি ইউনিভার্সাল এক্সিস চিন্তা করি, এটা হচ্ছে আমাদের এক্স এবং এটা হচ্ছে আমাদের ওয়াই। সরি, বাঁকা হয়ে যাচ্ছে কারণ মাউস দিয়ে আসলে খুব একটা স্ট্রেট করা যাচ্ছে না। তো সেভাবে যদি কম্পোনেন্টে আমরা ভাগ করতে চাই, সমস্যা নাই। তাহলে এই প্রতিটা লোডের আবার কম্পোনেন্ট বের করতে হবে আমাদেরকে। তাহলে এই লোডটা হবে এরকম ভার্টিক্যাল ডাইরেকশনে একটা কম্পোনেন্ট আসবে, আবার লেফট ডাইরেকশনে একটা কম্পোনেন্ট আসবে, আবার এই লোডের ভার্টিক্যাল ডাইরেকশনে একটা কম্পোনেন্ট থাকবে, রাইট সাইডে আরেকটা কম্পোনেন্ট থাকবে। তাহলে এভাবে প্রতিটা ফোর্সের দুইটা করে কম্পোনেন্ট আপনি ভাগ করে তারপর এই মেম্বার কতটুকু লোড পাচ্ছে, এই মেম্বার কতটুকু লোড পাচ্ছে, এ কতটুকু লোড পাচ্ছে, সেগুলো ক্যালকুলেট করতে হবে। এবং সেই লোডটা কি টেনশন অর কম্প্রেশন, সেটাকে আপনার ডিজাইন বের করতে হবে। তাহলে এভাবে ফর লেফট টু রাইট এর জন্য একবার উইন্ড লোডের জন্য এই মেম্বার ফোর্স গুলো ক্যালকুলেট করতে হবে। সিমিলার ওয়েতে ফর রাইট টু লেফট সেটার জন্য আবার মেম্বার ফোর্স গুলো ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করার পর, ঠিক আছে, এই ক্যালকুলেশনটার ক্ষেত্রে যেটা আমরা বলবো, আমি পরে আসতেছি। ক্যালকুলেট করার পর কি, ক্যালকুলেট করার পর আমাদের এরকম একটা টেবিলের মতো তৈরি করতে হবে যেখানে প্রতিটা মেম্বার এর ডেজিগনেশন আমাদের থাকতেছে, যে মেম্বারটা কি টপ কর্ড আর বটম কর্ড, সেটা আমরা লিখলাম টপ কর্ড মানে কর্ড টাইপ। তারপর এই মেম্বারটা ডেজিগনেশন L0U1 L0L1 এভাবে, সো দ্যাট আমরা আইডেন্টিফাই করতে পারি প্রতিটা মেম্বারের ইন্ডিভিজুয়াল লেংথ কত। যেমন টপ কর্ড মেম্বার গুলো যদি আমরা বলি, এই যে টপ কর্ড মেম্বার, ঠিক আছে, এই যে একটা টপ কর্ড মেম্বার, এই মেম্বারটার লেংথ কত, 7.453 ফিট। এভাবে প্রতিটা টপ কর্ড মেম্বারই 7.453 ফিট করে আসবে। বটম কর্ড মেম্বারের লেংথ যদি হিসাব করি, তাহলে এই যে একটা বটম কর্ড মেম্বার কত, 6.67 ফিট। তাহলে প্রতিটা বটম কর্ডে কিন্তু একই ডিস্টেন্সে আছে, কিন্তু প্রতিটা ভার্টিক্যাল কি সেম লেংথ হবে? এই ভার্টিক্যাল, এই ভার্টিক্যাল, তারপর এই ভার্টিক্যাল, প্রতিটা ভার্টিক্যাল কিন্তু আলাদা আলাদা লেংথ। আবার ডায়াগোনালের কথা যদি চিন্তা করি, এটা একটা ডায়াগোনাল, এটার এক রকমের লেংথ আসবে, এটা একটা ডায়াগোনাল, এটা আরেক রকমের লেংথ আসবে। তাহলে এভাবে আমরা যদি প্রতিটা মেম্বার ডিজাইন যদি করতে হয় আমাদেরকে, তাহলে আমাদেরকে এভাবে প্রতিটা মেম্বারের নাম লিখতে হবে একটা টেবিলে, প্রতিটা মেম্বারের লেংথ আমরা লিখব, মেম্বার ফোর্স আমরা বের করব যে মেম্বার ফোর্সটা কত। তাহলে ডেড লোডে আমি তার মেম্বার ফোর্স কত পেয়েছি, টেনশন না কম্প্রেশন?
সে দেখা গেল যে ডেড লোডে এই মেম্বারটা পেলাম কম্প্রেশন ফোর্স 15.73 কিপ, তাহলে সেটা লিখবো। এই মেম্বারটা উইন্ড ফর লেফট টু রাইট কম্বিনেশনের জন্য আমরা পেয়েছি 16 কিপ টেনশন ফোর্স, আর উইন্ড যখন রাইট টু লেফট তখন আমরা পেলাম 33.83 কিপ ফোর্স। তাহলে এভাবে আমাকে প্রতিটা মেম্বারের জন্য 3টা করে ফোর্স আমাদেরকে বের করতে হবে। একটা হচ্ছে ডেড লোড, একটা হচ্ছে উইন্ড লেফট টু রাইট লোড, একটা হচ্ছে উইন্ড রাইট টু লেফট লোড। এটা বের করার পর আমাদেরকে 3টা কম্বিনেশন তৈরি করতে হবে। যেহেতু আমরা এএসডি মেথডে ডিজাইন করতেছি, আমরা শুরুতে বলেছিলাম যে আমরা যে ডিজাইনটা করব সেটা হচ্ছে এএসডি মেথডে, এলআরএফডি কিন্তু না। সো এএসডি মেথডে খেয়াল করে দেখবেন আপনারা যে এএসডি মেথডের যে ডিজাইন প্রিন্সিপাল সেখানে বলা আছে কি যে যেই লোড গুলো আমরা ইউটিলাইজ করব সেই লোড গুলোতে কোনো ফ্যাক্টরাইজ আমরা করব না, আমরা আনফ্যাক্টরড যে লোড সেটা নিব। দ্যাট মিন্স যে লোডটা আসবে শুধু সেটাই আমরা ক্যালকুলেট করব। আমরা মেম্বারকে যখন ডিজাইন করব, ডিজাইন করার সময় আমি আমার যে ফর্মুলাটা থাকবে সেই ফর্মুলার ক্ষেত্রে আমরা একটা সেফটি ফ্যাক্টর ইউটিলাইজ করব। সেই সেফটি ফ্যাক্টর দিয়ে আমরা মেম্বারটাকে ডিজাইন করব। মনে পড়ে? এটা এএসডি মেথডের ক্ষেত্রে আমরা বলেছি। ইয়েস স্যার। আর এলআরএফডি মেথডে আমরা কি বলেছিলাম? এলআরএফডি মেথডে আমরা বলেছিলাম যে আমরা প্রথমত লোডটাকে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব, করে আমরা লোডটাকে বাড়িয়ে ধরবো। এরপর আবার যেই ফর্মুলাটা থাকবে সেই ফর্মুলাটার ক্ষেত্রেও আমরা একটা সেফটি ফ্যাক্টর অ্যাপ্লাই করব, করে ফর্মুলাটাকেও আমরা আবার সেফ ডিজাইন মেথডের জন্য ডিজাইন করব। দ্যাট মিন্স দুই জায়গাতে আমরা সেফটি ফ্যাক্টর ইউজ করতেছি। একটা হচ্ছে গিয়ে লোডটাকে আমরা বাড়িয়ে ধরবো একটা সেফটি ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাইং ফ্যাক্টর ইউটিলাইজ করে, আর আরেকটা হচ্ছে আমাদের যে ফর্মুলাটা থাকবে মেম্বার ডিজাইনের জন্য সেই মেম্বার ডিজাইনের ক্ষেত্রে আমরা একটা সেফটি ফ্যাক্টর অ্যাপ্লাই করব। সো যদি যেহেতু আমরা এখানে এএসডি মেথড ইউজ করতে যাচ্ছি, তাহলে এএসডি মেথডে আমরা এখানে 3টা কম্বিনেশন করব। যে কম্বিনেশনে আমাদের এই যে ডেড লোড এবং উইন্ড লোড কোনোটাকে আমরা কোন মাল্টিপ্লাইং ফ্যাক্টর ইউটিলাইজ করব না, আমরা যে ভ্যালুটা আছে সেটাই শুধুমাত্র নিব। নিয়ে আমরা যখন ডিজাইন করব তখন আমরা 3টা কম্বিনেশন যেটা নিব সেই 3টা কম্বিনেশন কি? ফার্স্ট কম্বিনেশন হচ্ছে শুধুমাত্র ডেড লোড আমরা নিব, তো এখানে যে ডেড লোড গুলো আমরা পাবো সেটা আমরা নিব। সেকেন্ড কম্বিনেশন হচ্ছে ডেড লোড প্লাস উইন্ড লোড। উইন্ড লোড কোনটা? লেফট টু রাইট। সো ডেড লোডের সাথে উইন্ড লোড লেফট টু রাইট এটাকে আমরা সাম করব, অ্যারিথমেটিক সাম। যেমন এখানে দেখা যাচ্ছে যে উইন্ড লোড ডেড লোড হচ্ছে -15.73, উইন্ড লোড ফর লেফট টু রাইট হচ্ছে 16.00। তাহলে দুইটাকে আমরা যদি অ্যারিথমেটিক সাম করি তাহলে ভ্যালুটা আসছে কত? 0.27। থার্ড কম্বিনেশন হচ্ছে ডেড লোড প্লাস উইন্ড লোড রাইট টু লেফট। রাইট টু লেফট যদি আমরা নেই তাহলে -15.73 প্লাস 33.83, তাহলে অ্যারিথমেটিক সাম যদি করি তাহলে সেই লোডটা আসতেছে 18.10। এভাবে প্রতিটা মেম্বারের জন্য যে 3টা করে লোড আমরা পাবো সেই 3টা করে লোডের আমরা এখানে কম্বিনেশন তৈরি করব 3টা করে। একটা হচ্ছে গিয়ে ডেড লোড, একটা হচ্ছে ডেড লোড প্লাস উইন্ড লোড লেফট টু রাইট, আর একটা হচ্ছে ডেড লোড প্লাস উইন্ড লোড রাইট টু লেফট। এরপর এখানে যে 3টা লোড আমরা পেলাম 3টা কম্বিনেশন, সেই 3টা কম্বিনেশন থেকে আমরা ম্যাক্সিমাম টেনশন ফোর্স এবং ম্যাক্সিমাম কম্প্রেশন ফোর্সটা নিব। দ্যাট মিন্স এই যে 3টা ফোর্স, টেনশন ফোর্স কোনটা? এই দুইটা হচ্ছে টেনশন ফোর্স এই মেম্বারের জন্য। তাহলে দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম টেনশন বা পজিটিভ ফোর্স সেটা কোনটা? 18.10। তাহলে এই মেম্বারের ম্যাক্সিমাম টেনশন নিবে কত? 18.10। আর উইন্ড লোড যদি আমরা কম্প্রেশন ফোর্স যদি হিসাব করি তাহলে এই 3টার মধ্যে ম্যাক্সিমাম কম্প্রেশন হচ্ছে -15.73, যেটা আসবে ডেড লোড থেকে। তাহলে ম্যাক্সিমাম কম্প্রেশন ফোর্স কত? -15.73 কিপ। তাহলে এই মেম্বারটা আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম টেনশন নিবে 18.10 কিপ আর ম্যাক্সিমাম কম্প্রেশন নিবে -15.73 কিপ।
এভাবে প্রতিটা মেম্বারের ম্যাক্সিমাম টেনশন এবং ম্যাক্সিমাম কম্প্রেশন ফোর্স আমাদেরকে ডিটারমাইন করতে হবে। এখন কথা হচ্ছে যে এই টেবিলটা করতে হলে তাহলে আমাদের কি করতে হবে, ডেড লোড ক্যালকুলেট করতে হবে প্রতিটা মেম্বারের, উইন্ড লোড ফর লেফট টু রাইট ক্যালকুলেট করতে হবে প্রতিটা মেম্বারের, উইন্ড লোড ফর রাইট টু লেফট এটাও ক্যালকুলেট করতে হবে প্রতিটা মেম্বারের জন্য। তাহলে সেটা আমরা কিভাবে করব সেখানে এখন আসি, কারণ এখানে কিন্তু অনেকগুলো কাজ চলে আসলো। তাহলে এটা করার জন্য যেটা আমি সাজেস্ট করি বা আমরা যেটা সহজে করতে পারি সেটা হচ্ছে যে আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে এটা করতে পারি, তাহলে আমাদের কাজটা কিছুটা ইজি হবে। কিরকম? আমরা প্রথমত যে কাজটা করব, সফটওয়্যার গুলোরও কিন্তু আবার বিভিন্ন রকমের প্রবলেম আছে। যে সফটওয়্যার আপনি যদি ঠিক মতো যদি না জানেন যে কিভাবে ইউটিলাইজ করতে হবে, তাহলে সফটওয়্যার কিন্তু আপনাকে অনেক ভুল রেজাল্ট দিবে। তো আপনাকে আসলে বেসিক্যালি জানতে হবে যে আপনাকে সফটওয়্যার যে রেজাল্টটা দিচ্ছে সেটা কি কারেক্ট নাকি ভুল। তাহলে সেইটা কিভাবে আমরা বের করতে পারি? সফটওয়্যারের জন্য অনেকগুলো সফটওয়্যারের নাম এখানে দেয়া আছে, ঠিক আছে? যে ফোর্স ক্যালকুলেশন বাই সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যারের নাম আমি এখানে দিয়ে দিয়েছি। ওকে, কিছু কিছুর ওয়েবসাইট লিংকও দেয়া আছে, সেটাতে আমি পরে আসতেছি। ট্রাসের ক্ষেত্রে আমরা যেটা করব, ফার্স্ট অফ অল ডেড লোড গুলো যেহেতু আমাদেরকে এই যে ডেড লোড গুলো দেওয়া আছে, ডেড লোড গুলো যেহেতু ভার্টিক্যাল ডাইরেকশনে দেওয়া আছে, আমরা প্রথমে যে কাজটা করব ডেড লোডটা আমরা ম্যানুয়ালি হাতে হাতে ক্যালকুলেশন করব প্রতিটা মেম্বারের জন্য। প্রতিটা মেম্বারের জন্য যখন আমার ম্যানুয়ালি হাতে হাতে ক্যালকুলেশন করে ফেলবো, এরপর কি করব, সেই ডেড লোডটাকেই দিয়ে আমি সফটওয়্যারে, যে কোনো একটা সফটওয়্যার, সাধারণত আমরা এফইএম বেসড সফটওয়্যার গুলো ইউজ করবো। এফইএম বেসড বলতে ফাইনাইট এলিমেন্ট মেথড বেসড সফটওয়্যার গুলো আমরা ইউটিলাইজ করব। এই ফাইনাইট এলিমেন্ট বেসড মেথড সফটওয়্যার যেগুলো, সেটার কিছুটা গ্লিমস আপনারা যখন আবার ফোর্থ ইয়ারে উঠে যখন কিছু কোর্স করবেন, স্ট্রাকচারাল কোর্সে বা জিওটেকনিক্যাল কোর্সে, আপনাদের একটা স্ট্রাকচারাল ম্যান্ডেটরি কোর্স আছে সিই 410, যে কোর্সটাতে আপনাদেরকে বিল্ডিং ডিজাইন সম্পর্কে শেখানো হবে। সেখানে সম্ভবত আপনাদেরকে ইট্যাবস শেখানো হবে, অর স্ট্যাড প্রো কে শেখানো হয় কিনা আমি জানি না, প্রবাবলি ইট্যাবস শেখানো হয়, কারণ এই কোর্সটা আমি নেই না, এটা নাইম স্যার নিয়ে থাকেন 410। আর জিওটেকনিক্যাল কোর্সগুলোতে সাধারণত নেন আমাদের কামরুজ্জামান স্যার। সো উনি ইট্যাবসে করান নাকি ম্যাটল্যাবে করান, আই এম নট শিওর। ঠিক আছে, যেটাই হোক, আপনার ফোর্থ ইয়ারে গেলে অনেকগুলো নতুন নতুন সফটওয়্যার আপনারা শিখতে পারবেন। শিখে আপনারা সেগুলোর মাধ্যমে বিভিন্ন স্ট্রাকচার ডিজাইন কিভাবে করতে হয় সেটা আপনারা শিখবেন। এখানে আমরা এলিমেন্টারি লেভেলে যেটা করব সেটা হচ্ছে যে এই সফটওয়্যার গুলোর মাধ্যমে আমরা ফোর্সটা ক্যালকুলেট করব। সো আমি যতটুকু জানি এর মধ্যে হয়তো বা অনেকেই আপনারা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে কিভাবে ট্রাস সলভ করা যায় সেটা আপনারা শিখেছেন। নাইম স্যারের সাথে আমার কথা হচ্ছিল, নাইম স্যার যখন C101 পড়াতেন, C101-এ স্যার বিভিন্ন বিভিন্ন ক্লাসে যখন এটা পড়িয়েছেন তখন স্যার হয়তোবা অনেককে দেখিয়েছেন এটা, যে বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে কিভাবে ট্রাসের মেম্বার ফোর্স বের করা যায় সেগুলো উনি শিখিয়েছেন। ঠিক আছে, আমরা পাইনি আর কি আমরা। আচ্ছা, এটা এক একজন টিচার এক এক ভাবে শিখিয়ে থাকে, দ্যাটস ফাইন। ঠিক আছে, এটা কোনো বড় বিষয় না। এটা আপনারা ইউটিউবে গিয়েও হচ্ছে গিয়ে সার্চ করে দেখতে পারেন যে কিভাবে এই সফটওয়্যার গুলোতে আপনারা অ্যানালাইসিস করতে পারি। খুবই এলিমেন্টারি লেভেলের জিনিস। ঠিক আছে, যেমন আমি দেখাচ্ছি কিছুক্ষণ পর একটা আমি সিম্পল জিনিস দেখাবো। তো যেটা আমরা করব যে এই এফইএম বেসড সফটওয়্যার গুলোর মাধ্যমে ডেড লোডটাকে আবার আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে আমরা একটা টেবিলের মতো তৈরি করতে পারি এরকম ভাবে, যে ডেড লোড কম্প্যারিজন, যেখানে প্রতিটা মেম্বারের আমাদের নাম থাকবে, মেম্বারের ম্যানুয়াল ক্যালকুলেশনে আপনি কত রেজাল্ট পেলেন আর সফটওয়্যার ক্যালকুলেশনে আপনি কত রেজাল্ট পেলেন। এই দুইটার মধ্যে আপনি কম্প্যারিজন করে বের করবেন যে আপনার রেজাল্টের ডেভিয়েশনটা কতটুকু। সফটওয়্যারের সাথে আপনার যে রেজাল্ট, সেই রেজাল্টের ডেভিয়েশনটা কতটুকু সেটা আপনি ক্যালকুলেট করবেন। যদি এই ডেভিয়েশনের রেজাল্ট যত কম আসবে, দ্যাট মিনস আপনার সফটওয়্যার তত ঠিকভাবে
রেজাল্ট দিচ্ছে, প্রোভাইডেড দ্যাট আপনার ম্যানুয়াল ক্যালকুলেশন যদি ঠিক থাকে। কারণ ম্যানুয়াল ক্যালকুলেশন তো আমরা নিজেরা হাতে কলমে ধরে ধরে করতেছি। সো ম্যানুয়াল ক্যালকুলেশনে আপনি যদি ক্যালকুলেটারে ঠিক মতো যদি ক্যালকুলেট করেন এবং প্রত্যেকটা ভ্যালু যদি ঠিক মতো ধরেন, তাহলে ভুল হওয়ার কথা না। কিন্তু সফটওয়্যারে দেখা যায় যে আমরা একটা ডায়াগ্রাম ড্র করি, তারপর কিছু লোড দিয়ে দেই, দেওয়ার পর আমরা যদি রান দেই, রান দিলে ডাইরেক্টলি সে সফটওয়্যারটা রেজাল্টটা দিয়ে দিবে। কিন্তু সে কিভাবে ফর্মুলেট করলো, তার ইকুয়েশনটা কি, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না। এগুলো সফটওয়্যারের হচ্ছে গিয়ে ভিতরেই রান করে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না। যে কারণে সফটওয়্যার কি ঠিক রেজাল্ট দিচ্ছে নাকি ভুল রেজাল্ট দিচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। এই কারণে আপনার যেই মেম্বারটা আপনি ডিজাইন করতে যাচ্ছেন ট্রাসের, সেটাকে আপনাকে ঠিক মতো দিচ্ছে কি দিচ্ছে না সেটা চেক করার জন্য আমরা যেটা করব যে আমরা সফটওয়্যারের মাধ্যমে ডেড লোডটাকে আগে ডিজাইন করব। ডিজাইন করার পর সেটা ডেভিয়েশনটা আমরা দেখব যে এটা কম আছে কিনা। যত কম থাকবে দ্যাট মিনস আমার সফটওয়্যারে যেই মেম্বারটা আমি তৈরি করলাম বা ট্রাস্টটা আমি ড্র করলাম, সেই ট্রাস্টটা ততটা ঠিকভাবে হয়েছে এবং লোডিং গুলো ঠিক মতো দেওয়া হয়েছে। এরপর আমরা কি করব, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা উইন্ড লোডটা অ্যাপ্লাই করব। ওই একই ট্রাসের উপরে এখন ডেড লোডটাকে আমি সরিয়ে দেব, দিয়ে আমি বেসিক্যালি উইন্ড লোডটাকে বসাবো ফর বোথ কেস। দ্যাট মিনস লেফট টু রাইট এবং রাইট টু লেফট, দুইটার জন্য আমি উইন্ড লোড বসাবো। বসিয়ে ডাইরেক্টলি সেই উইন্ড লোডটাকে আমি এখানে লিখে ফেলবো। কারণ যেহেতু অলরেডি আমরা দেখলাম যে না, সফটওয়্যারের মাধ্যমে আমি যখন ডেড লোড ক্যালকুলেট করেছি সেটা আমার ম্যানুয়াল ক্যালকুলেশনের সাথে অলমোস্ট কাছাকাছি চলে আসছে এবং ডেভিয়েশনের রেজাল্টটা অনেক কম, তাহলে আমি ইজিলি ধরতে পারি। আর যদি দেখা যায় যে না, আমি যখন এটা ডিজাইন করেছি, ডিজাইন করার পর আমার দেখা যাচ্ছে না ডেভিয়েশন অনেক বেশি, ডেভিয়েশন যত বেশি হবে দ্যাট মিনস আপনি যখন সফটওয়্যারে অ্যানালাইসিস করতে যাচ্ছেন তত দেখা যাচ্ছে আপনার কিছু ভুল ভ্রান্তি রয়ে গিয়েছে। তাহলে সেই ভুল ভ্রান্তিগুলোকে ঠিক করে আপনি নতুন করে আবার সফটওয়্যারে অ্যানালাইসিস করতে পারেন, সো দ্যাট ডেভিয়েশনটা যাতে কমে আসে। ঠিক আছে? তাহলে সেটার মাধ্যমে ওয়ান্স আপনার এই সফটওয়্যারের মাধ্যমে যখন লোডটা আপনি বের করলেন ফর ডেড লোড, এটা যখন দেখবেন যে না আপনার মোটামুটি অনেক কম চলে আসছে, 5%-এর নিচে চলে আসছে, তাহলে আপনি সেটা বলতে পারেন যে না আমার রেজাল্টটা ভালো আছে, আমার যেই ড্রয়িংটা করা হয়েছে, ট্রাস্ট মেম্বারটা আমি ডিজাইন করেছি, সেই মেম্বারটার ট্রাস্ট মেম্বারটা যেটা আমি ড্র করেছি এবং লোডিং গুলো যেভাবে দিয়েছি সেটা ঠিকভাবে আমি ক্যালকুলেট করে দিয়েছি। তাহলে ইজিলি আমার তখন সুন্দর মতো আমি উইন্ড লোডটা অ্যাপ্লাই করতে পারবো সেম একই ট্রাসের উপরে, দিয়ে আমি রান করলেই আমি হচ্ছে গিয়ে উইন্ড লোডের ভ্যালুগুলো পেয়ে যাব। তাহলে সেই উইন্ড লোডের ভ্যালুগুলো আমি ডাইরেক্টলি এখানে বসিয়ে দিতে পারবো, সেটা আর উইন্ড লোডেরটা আমাকে চেক করতে হচ্ছে না। তাহলে আমাকে হ্যান্ড ক্যালকুলেশন শুধুমাত্র ম্যানুয়াল ক্যালকুলেশন করলেই হচ্ছে, আর উইন্ড লোডটা আমি ডাইরেক্টলি সফটওয়্যার থেকে পেয়ে যাব। এভাবে করার পর তখন আমি নেক্সটে গিয়ে ডিজাইন মেম্বার ফোর্সটা আমি বের করতে পারবো, যে ট্রাসের মেম্বার ফোর্স সেটা ম্যাক্সিমাম কত টেনশন নিবে বা ম্যাক্সিমাম কত কম্প্রেশন নিবে সেটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে। এরপরে আসবে আমাদের ট্রাস ডিজাইন। যে ট্রাস আমরা বলেছিলাম যে ট্রাস সাধারণত ডিজাইন করা হয় কিসের জন্য, তার এক্সিয়াল ফোর্সের জন্য। তাহলে এই যে ম্যাক্সিমাম টেনশন ফোর্স এবং ম্যাক্সিমাম কম্প্রেশন ফোর্স, এইটা হচ্ছে ওই ট্রাসের এক্সিয়াল ফোর্স। এখন এই এক্সিয়াল ফোর্সের জন্য নেক্সট আমরা ট্রাসের মেম্বার গুলো ডিজাইন করব, তার বটম কর্ড, তার টপ কর্ড, তার ভার্টিক্যাল মেম্বার, তার যেই কি বলে ডায়াগোনাল যে মেম্বার গুলো আছে সেগুলো সব আমরা ইন্ডিভিজুয়ালি ডিজাইন করব। বুঝতে পেরেছি? এখন এখানে যে বিষয়টা, এখানে আরেকটা বিষয় আছে যে অনেকের হয়তোবা আপনাদের কম্পিউটার থাকবে না, আপনাদের যখন ক্লাস করানো, আপনাদের যেই অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্টে আপনাদের হয়তোবা অনেকের কম্পিউটার নাই। ঠিক আছে? সো যাদের কম্পিউটার নাই সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে যে আপনাদেরকে কষ্ট করে উইন্ড লোড লেফট টু রাইট এটা আপনাদেরকে হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে, যেটা শিখিয়ে দিলাম যে এই যে উইন্ড লোড গুলো এটাকে আমরা যদি কম্পোনেন্ট লোডে ভাগ করে নিই, ভাগ করে নিয়ে জাস্ট সেম ভাবে আমরা হচ্ছে কি যদি মেম্বারটাকে সেকশন মেথডে বা জয়েন্ট মেথডে যেভাবে আপনার জন্য সুবিধা হয় সেভাবে করে আপনি ইন্ডিভিজুয়ালি
ট্রাস্টটাকে ডিজাইন করতে পারবেন। আর একবার আপনি যদি লেফট টু রাইটের জন্য যদি মেম্বার ফোর্স গুলো যদি আপনি বের করতে পারেন, তাহলে একটু বুদ্ধি খাটালেই কিন্তু রাইট টু লেফটের জন্য আপনি বের করতে পারবেন। কেন? কারণ যেহেতু এটা ভাইস ভার্সা, সো লোডিং গুলো কিন্তু যেহেতু ভাইস ভার্সা, সো যে মেম্বার ফোর্স গুলো আসবে সেটাও কিন্তু ভাইস ভার্সা হবে। ঠিক আছে, এভাবে একটু বুদ্ধি খাটালেই জিনিসটা আমরা ক্যালকুলেট করে হাতে কলমে করতে পারবো। যাদের সফট কম্পিউটার আছে আমি সাজেস্ট করবো আপনারা কম্পিউটার মাধ্যমে করেন, যাদের কম্পিউটার নাই তারা হ্যান্ড ক্যালকুলেশন মাধ্যমে করেন। কম্পিউটার মাধ্যমে কিভাবে করা যাবে সেটা একটু এবার দেখতে পারি আমরা, নাকি কি বলেন? জি স্যার। Okay, let me go through one of these. দেখি ফার্স্ট যেটা আছে সেটাতেই আমরা go through করি। Okay, so 2D trace analysis FEM calculator based. So এখানে আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট অফ অল একটা ট্রাস ড্র করতে হবে। তাহলে ট্রাস ড্র করতে হবে, আমি একটা সিম্পল ট্রাস ড্র করব। ওকে, সো আমি বিভিন্ন পয়েন্টের নাম দিচ্ছি। সে ফার্স্ট যেই পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের 0 0, এক্স এবং ওয়াই দুইটা কোঅর্ডিনেটের নাম দিতে হবে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে সে ইউনিফর্ম ডিস্টেন্সে যাই 1 1, না এখানে একটা বিষয়, ফার্স্ট অফ অল আমি একটা ট্রাস একটু ড্র করে নিই যেটা আমি করতে চাচ্ছি। সো আমি একটা জাস্ট সিম্পল ট্রাস ড্র করব। সো এই ট্রাসের লেংথ এবং ওয়েট এই ডাইমেনশন গুলো যদি আমরা খেয়াল করি, সো এই ডাইমেনশনটা হচ্ছে সে 4 ফিট, এই ডাইমেনশনটা হচ্ছে 5 ফিট, আর এই ডাইমেনশনটাও হচ্ছে 5 ফিট। তাহলে এখন খেয়াল করে দেখতে হবে একটা জিনিস, যে আমি যখন এই ট্রাসটা এখানে আমি যখন ড্র করতে যাব তখন ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, এই যে ইন্ডিভিজুয়াল নোড গুলো আছে সেই নোড গুলো আগে বসাতে হবে। তাহলে এই যে নোড গুলোর কথা যদি আমি চিন্তা করি, এই যে ছোট ছোট এক একটা নোড, এক্স ওয়াই ডিস্টেন্স যদি আমি চিন্তা করি প্রতিটা পয়েন্টের, তাহলে এই পয়েন্টটা কি, যদি এখান থেকে আমি যদি চিন্তা করি অরিজিন, তাহলে এটা হচ্ছে 0 0, রাইট? সে এই পয়েন্টটাকে আমরা বললাম এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি। তাহলে দেখেন এ পয়েন্ট, এটাকে যদি আমরা চিন্তা করি তার অরিজিন এক্স ওয়াই এক্সিস, তাহলে এই পয়েন্টের এক্স ওয়াই ভ্যালুটা কি হবে? 0 0 না? জি স্যার। বি পয়েন্টের এক্স ওয়াই ভ্যালুটা কত হবে? 5 0, এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 0। তাহলে আমাদেরকে এই যে বি পয়েন্টের এই ভ্যালুটা দিতে হচ্ছে এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 0। সি পয়েন্ট, সেই পয়েন্টের ভ্যালুটা কত হবে? sir 5 4, 5 4, ভেরি গুড, এই তো আপনারা পারতেছেন, কঠিন কি? 5 4। এরপর ডি পয়েন্ট, এই যে ডি পয়েন্ট sir 10 0, 10 0, 10।
তাহলে এভাবে আমি কি করলাম, এই যে আমার রিকোয়ার্ড পয়েন্ট, সেই পয়েন্ট গুলোকে আগে দিয়ে দিলাম। তাহলে পয়েন্ট দেওয়া শেষ, এরপর আমি গেলাম এটা ট্রাস। তাহলে ট্রাসের নোড 1। আচ্ছা, এখানে ফার্স্টে একটু পড়ে আমি শুনাই এখানে কি বলেছে বিষয়টা। সেট আপ টু নিউ মডেল, ফার্স্টে কি বলা হয়েছে যে ডিফাইন দ্য নোড পয়েন্ট অফ দ্য স্ট্রাকচার বাই দ্য টু কোঅর্ডিনেট। ঠিক আছে, সো আমি এই যে নোড পয়েন্ট গুলো আছে সেই নোড পয়েন্ট গুলো ফার্স্টে সিলেক্ট করলাম। ডিফাইন ইচ ট্রাস এলিমেন্ট বাই ইটস টু নোডস অর ড্র্যাগ দ্য মাউস বিটুইন টু নোডস এন্ড ইটস ম্যাটেরিয়াল নাম্বার। সো আমরা হচ্ছে গিয়ে এই যে ট্রাসের মেম্বার এইভাবে আমরা জয়েন করে দিতে পারি। তাহলে একটা করে এই যে নোট পেয়ে গেলাম। ঠিক আছে, তারপর এটা একটা মেম্বার, তারপর এটার সাথে এটা একটাকে জয়েন করলাম, এটা আরেকটা মেম্বার, এটার সাথে এটাকে জয়েন করে দিলাম আরেকটা মেম্বার, এটার সাথে এটাকে এভাবে মাউস দিয়ে জয়েন করে দিলে মেম্বার আমি কিন্তু হয়ে গেল। এই যে 1 2 3 4 5 5টা মেম্বার। তাহলে এই মেম্বার গুলো এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে কি 1 3 1 2 2 4 4 3 3 2। তার মানে এই যে 5 নাম্বার যে মেম্বারটা, 5 নাম্বার মেম্বারটা এটা কি 3 আর 2 এই দুইটা নোডকে কানেক্ট করতেছে। আপনি চাইলে এটাকে এভাবেও লিখতে পারেন। কিভাবে? আমি যদি এই যে দেখেন এটাকে যদি মুছে দেই তাহলে মেম্বারটা নাই। এটাকে আমি কিভাবে লিখবো? তাহলে এখানে যদি লিখতে চাই তাহলে লিখবো সে 2 একটা স্পেস দিলাম 3 দিলে এই যে মেম্বারটা চলে আসলো। দ্যাট মিন্স 2 3 একটা মেম্বার কানেক্ট হয়ে গেল। ম্যাটেরিয়াল 1, ম্যাটেরিয়ালটা কেন দিতে হবে? ম্যাটেরিয়ালটা আমাদেরকে জাস্ট দিয়ে রাখতে হবে এই কারণে যে ম্যাটেরিয়ালটার এখানে ইনফরমেশনটা কি আমি একটু পড়ে শোনাই। If all the bars have the same cross section, that means A, and the same Young's modulus E, you are not interested in displacement. ঠিক আছে, দ্যাট মিন্স আমরা এই প্রতিটা ম্যাটেরিয়ালের ডিসপ্লেসমেন্ট কত হবে সেটা আমরা ক্যালকুলেট করতেছি না। ইন দ্যাট কেস ইউ ক্যান সিম্পলি এন্টার 1 ফর এ এন্ড ই। দ্যাট মিন্স এই ম্যাটেরিয়াল ভ্যালুটা আপনি 1 এ ই দিতে পারেন। দ্যাট মিন্স তার ইউনিফর্ম ক্রস সেকশন এবং ইয়ংস মডুলাস আমরা ইউনিফর্ম ধরে নিচ্ছি। যদি আমরা যদি ডিসপ্লেসমেন্ট যদি হিসাব করতে চেতাম, এটাই হচ্ছে গিয়ে এই ফাইনাইট এলিমেন্ট বেসড মেথডের একটা বেনিফিট, যে আমি চাইলে এটার মাধ্যমে ডিসপ্লেসমেন্ট কত হবে কোন মেম্বারে সেটাও আমরা ডিটারমাইন করতে পারি। বাট যেহেতু আমাদের দরকার নাই তাহলে আমরা ওই জিনিসটা করতেছি না। আমরা যেহেতু শুধুমাত্র মেম্বার ফোর্স বের করবো তাহলে আমরা জাস্ট মেম্বারটা ড্র করলাম এবং ম্যাটেরিয়াল গুলো সবগুলো 1 দিয়ে দিলাম, দিয়ে এই যে ম্যাটেরিয়াল 1 আমরা বলে দিলাম 1 ম্যাটেরিয়াল কি আমার ভ্যালুটা 1 1। এখন আমাদেরকে কি করতে হবে? লোড এবং সাপোর্ট দিতে হবে। তাহলে এই ট্রাসের উপরে সে আমার যে লোডিংটা থাকবে সেই লোডিংটা মনে করেন আছে যে এরকম একটা লোড দেয়া আছে, আর এখান থেকে এই ভার্টিক্যাল ডাইরেকশন একটা লোড দেয়া আছে। লোড এটা হচ্ছে সে আমাকে বলা হচ্ছে 10 কিপ, আর এই লোডের ভ্যালু হচ্ছে আমাদের 5 কিপ। আর সাপোর্ট যেটা আমাদেরকে দেয়া আছে সেই সাপোর্টের সাপোর্ট হচ্ছে এখানে একটা হিঞ্জ কানেকশন আর এখানে হচ্ছে আমাদের রোলার কানেকশন। তাহলে এখন আমরা এখানে যদি আসি লোডিং, তাহলে লোডিং আমার এই ট্রাসের মধ্যে এই ট্রাস অনুযায়ী লোডিংটা আমার কোথায় আছে? সি পয়েন্টে আছে, তাই না? জি স্যার। এই সি পয়েন্টে যে লোডটা আছে সেটা আমরা যদি এখানে দেখি, আমাদের ট্রাসের পয়েন্ট গুলো ছিল কি প্রত্যেকটা ছিল এক্স ডাইরেকশনে, কিন্তু দেখেন পজিটিভ ডাইরেকশনে। এখন এই যে লোডটা, এটার লোডের ভ্যালুটা আমি কিভাবে লিখবো? এখানে এই লোডের ভ্যালুটা 0.3 তে, 0.1 এ কোনো লোড আছে? এই যে 0.1 এখানে কোনো লোড আছে? না স্যার, তাই না। নাই। 0.3 তে একটা লোড ছিল। তাহলে 0.3 এর লোডটা আমরা কিভাবে লিখবো? এখানে কি বলা আছে? লোডের ভ্যালুটা FIX FIY, দ্যাট মিন্স এক্স এক্সিস বরাবর লোডটা কত, ওয়াই এক্সিস বরাবর লোডটা কত সেটা আমাদেরকে বলতে বলা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে লোডটা সেটা হচ্ছে কি এক্স এক্সিস বরাবর আছে এবং এটা কি এক্স এক্সিস এর নেগেটিভ ডাইরেকশন আছে, দ্যাট মিন্স -10। তাহলে এই
0.3 আমি যদি -10 লিখি আর y এর ভ্যালু যদি 0 লিখি, তাহলে দেখেন এই যে লোডটা চলে আসছে, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। সেম ভাবে 0.2 আমাদের একটা লোড আছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তাহলে 0.2 আমাদের x বরাবর লোডের ভ্যালু 0, y বরাবর লোডের ভ্যালু আমাদের বলা ছিল 5, এবং 5টা কি ছিল, +y নাকি -y? মাইনাস। -y, তাহলে x এর ভ্যালু 0, y এর ভ্যালু -5। তাহলে দেখেন এই যে নিচের দিকে লোডটা চলে আসছে। তাহলে যেখানে যেখানে আমাদের লোড থাকবে সেখানে সেখানে লোডটাকে আমরা ইজিলি এক্স এবং ওয়াই ডাইরেকশনে দিয়ে দিতে পারতেছি, সেটাই এখানে বলা আছে। যে ফার্স্টে আপনি নোড পয়েন্ট সিলেক্ট করলেন, তারপর ট্রাসে এলিমেন্ট সিলেক্ট করলেন, ম্যাটেরিয়াল ডাটা দিয়ে দিলেন, এরপর ডিফাইন লোড ডিফাইন করার পর আপনার কোন নোডগুলোতে সাপোর্ট আছে এবং কোন ডাইরেকশন আছে সেই সাপোর্টটা আপনি দিবেন। তাহলে এরপর আমাদের কি লোড দিলাম, লোডের পর আসলাম এখন আমরা সাপোর্টে। তাহলে সাপোর্ট কোন কোন নোডে আছে, নোড 1 আর নোড 4 এ। তাহলে নোড 1 এ যদি যাই, যদি শুধু এক্স ডাইরেকশন ক্লিক করি তাহলে এরকম ভাবে আসতেছে, যদি এক্স ওয়াই দুইটাই ক্লিক করি তাহলে এই যে নোড 1 এ আসতেছে কি হিঞ্জ, এই যে আমাদের হিঞ্জ। আর এটা কি রোলার, তাহলে নোড 4, তাহলে নোড 4 এ এসে আমি যদি ওয়াই ডাইরেকশন দেই তাহলে শুধুমাত্র ওয়াই ডাইরেকশনে আমাদের লোডটা নিবে, এক্স ডাইরেকশনে কিন্তু নিবে না। আমি যদি এক্স ডাইরেকশনে দিয়ে দেই তাহলে রোলারটা এইভাবে কাজ করবে। আমি এক্স ডাইরেকশন বাদ দিয়ে আমি যদি শুধু ওয়াই ডাইরেকশন নিই, কারণ কি, কারণ রোলারের কাজ কি, রোলার আমরা জানি শুধুমাত্র এই যে ভার্টিক্যাল রিঅ্যাকশন ফোর্সটাকে সে রেজিস্ট করতে পারবে, হরাইজন্টাল রিঅ্যাকশন ফোর্সকে রেজিস্ট করতে পারবে না। এখানে রোলারের সাইনটাকেও তারা এই একই ভাবে দিয়েছে, সো আপনি এখানে আপনাকে টিক করতে হবে, এটাই হচ্ছে কি ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, যে আপনি যে লোডটা দিচ্ছেন সেটা কি ঠিক মতো দিতে পারতেছেন কিনা, কারণ এই যে সফটওয়্যারটা যিনি এটা তৈরি করেছেন তিনি একরকম ভাবে এটাকে ডিজাইন করে দিয়েছেন। সো দেখতে কিন্তু আমরা যখন আঁকি রোলার তখন গোল আঁকি, কিন্তু এখানে আপনি কিন্তু বেসিক্যালি গোল দেখতে পাচ্ছেন না, আপনি কিন্তু হিঞ্জের মতোই 3 কোণা দেখতে পাচ্ছেন। ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে এই যে এখানে আপনি কি এক্স ওয়াই দুইটাই টিক দিচ্ছেন নাকি শুধু ওয়াই টিক দিচ্ছেন নাকি শুধু এক্স টিক দিচ্ছেন। আপনি ওয়াই টিক দিচ্ছেন, দ্যাট মিনস আপনি ওয়াই পয়েন্টের যে ফোর্স সেটাকে আপনি চাচ্ছেন, তাহলে ওয়াই পয়েন্টের ফোর্সটা সে আপনাকে ডিটারমাইন করে দিবে। আপনি যদি এক্স ওয়াই দুইটাই দেন তাহলে এটাও হিঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আবার রেজাল্ট ডিফারেন্ট আসবে। এরকম ভাবে আপনি দিবেন। এখানে আরেকটা কোশ্চেন বলা আছে যে হোয়েন এন্টারিং ডাটা দেয়ার আর নো ইউনিটস, খেয়াল করে দেখবেন আমরা কিন্তু যখন ডাটা দিয়েছি কোনো ইউনিট ভ্যালু কিন্তু দেখায় নাই, দ্যাট মিনস আমি যাই দেই না কেন সেম ইউনিট কনসিডার করতে হবে আমাকে। ঠিক আছে, দ্যাট মিনস আপনি যদি এই যে লোড যখন নিচ্ছেন তখন ফিটে নেন তাহলে সব ডিস্টেন্স হবে ফিটে, আপনার লোড হচ্ছে গিয়ে পাউন্ড বা কিলো পাউন্ডে। আবার আপনি যদি নিউটন মিটারে নেন তাহলে সকল ক্ষেত্রে, যেমন এই যে পয়েন্ট কোঅর্ডিনেটস আর ইন মিটার, লোডস ইন নিউটন, ক্রস সেকশন ইন মিটার স্কোয়ার, মডুলাস অফ ইলাস্টিসিটি ইন নিউটন পার মিটার স্কোয়ার। আর যদি আপনি ইঞ্চ এবং পাউন্ড ফিটে নিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ক্রস সেকশন হবে সব ইঞ্চ স্কোয়ার, মডুলাস অফ ইলাস্টিসিটি কনসিডার করতে হবে পিএসআই, ডিসপ্লেসমেন্ট হবে ইঞ্চ, বার ফোর্স হবে সব পাউন্ডে। তাহলে এখানে আমরা যে ভ্যালুগুলো দিলাম সেটা যদি ফিটে দেই তাহলে এটা ফিট, এটা হচ্ছে গিয়ে কিপ, যদি ইঞ্চ দিই তাহলে পাউন্ড, এরকম ভাবে আমাদের লোডিংটা চেঞ্জ হচ্ছে। এখন আমি যদি রেজাল্ট বাটনে ক্লিক করি তাহলে দেখেন এই যে মেম্বারটা অটোমেটিক্যালি ডাইরেক্টলি ক্যালকুলেট করলো, ক্যালকুলেট করে আমাকে সে রেজাল্ট দিয়ে দিচ্ছে। মেম্বার ওয়ান কোনটা, এই যে এটা টপ কর্ড, টপ কর্ডে কি কম্প্রেশন আসছে কত, -10.41 লোড। মেম্বার 2 এই যে এটাতে কি আসছে, এটাতেও কম্প্রেশন আসছে কত, -1.875 লোড। মেম্বার 3 তে আসছে কত, -1.875 লোড। মেম্বার 4 এ আসছে টেনশন 2.401 লোড। মেম্বার 5 এ আসছে 5.000 লোড। আবার রিঅ্যাকশন ফোর্স আমাকে দিয়ে দিচ্ছে যে এই যে পয়েন্ট 1 এ আমরা কি দিয়েছিলাম, হিঞ্জ, তাহলে হিঞ্জের জন্য দেখেন এক্স ডাইরেকশনে হচ্ছে 10 কিপ আর ওয়াই ডাইরেকশন হচ্ছে 6.5 কিপ। আর সেকশন 0.4 যেটা সেখানে আমরা দিয়েছিলাম কি রোলার, তাহলে রোলারে শুধুমাত্র এফ ওয়াই ডাইরেকশনে লোড আসবে, সেটা আসছে কত, -1.5।
তাহলে খুব ইজিলি কিন্তু আমরা মেম্বার ফোর্স এখানে ডিটারমাইন করতে পারি। এখানে কিন্তু এই যে কোন মেম্বারের ফোর্স কিভাবে আসছে সেটার ক্যালকুলেশন কিন্তু সে দেখাবে না, আপনাকে জাস্ট রেজাল্টটা দিয়ে দেবে, কিন্তু এই রেজাল্টটা কারেক্ট নাকি ভুল সেটা আপনি বুঝবেন কিভাবে, সেটা বোঝার জন্যই আমাদেরকে হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে। তো সেই জিনিসটাই এখানে বলা হচ্ছে যে আপনি যদি হ্যান্ড ক্যালকুলেশন একবার করে নেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার এই লোডিংটা কি ঠিক মতো আছে কিনা। কারণ আপনি যখন এই যে লোডিং গুলো দিচ্ছেন, লোডিং দেওয়ার সময় দেখা যেতে পারে যে ভ্যালু কিছুটা ভুল হতে পারে, বা আপনি যখন ট্রাস্টটা ড্র করতেছেন দেখা গেল যে আপনি 1-3 না দিয়ে 1-2 যদি দিয়ে বসেন তখন কিন্তু আপনার মেম্বার কিন্তু ভুল হয়ে যাবে। সো সফটওয়্যারে এই কারণে করা যত সহজ, অ্যাট দ্য সেম টাইম ভুল হওয়ার পসিবিলিটিও বেশি। এই কারণে আমরা যেটা সবসময় বলি যে সফটওয়্যারে আপনি একটা ম্যানুয়াল ক্যালকুলেট করে দেন সফটওয়্যারে ক্যালকুলেট করে দুইটাকে কম্পেয়ার করে আপনি দেখবেন যে রেজাল্টের ডেভিয়েশনটা কতটুকু আসতেছে। যদি রেজাল্টের ডেভিয়েশন দেখা যাচ্ছে যে না আপনার 5% এর নিচে দেখতেছে, ঠিক আছে, যত কম থাকবে তত ভালো। তাহলে সেই ক্ষেত্রে তখন আপনি কি করবেন, তখন আপনি সেম সফটওয়্যারটাতে গিয়ে এই যে আপনি সেম সফটওয়্যারটাতে গেলেন, এখন আপনি লোডিংটা চেঞ্জ করে দিবেন। সে এটা ছিল আপনার ডেড লোড, সো আপনি ডেড লোড গুলোকে এখন চেঞ্জ করে দেন, এই লোড গুলোকে আপনি এখন চেঞ্জ করে দেন, চেঞ্জ করে দিয়ে এখন আপনি এটার জায়গায় কি করবেন, উইন্ড লোড দিবেন। তাহলে উইন্ড লোড কিরকম, সে আমি যদি এখানেই যদি দেখাই, এটা ছিল আমাদের হিঞ্জ আর এটা ছিল রোলার। আচ্ছা এটা দুইটার আগে দিয়ে, এটা ছিল আমাদের হিঞ্জ আর এটা ছিল রোলার। এখন উইন্ড লোড যদি আমি চিন্তা করি, যেমন এখানে আমাদের উইন্ড লোড ছিল এটা এই ডাইরেকশনে, এটা এই ডাইরেকশনে, আর এখানের জন্য ছিল এরকম এবং এরকম। তাহলে আপনি যদি এগুলোর কম্পোনেন্ট ফোর্স বের করতে চান তাহলে এই ফোর্সের এই ডাইরেকশনে একটা কম্পোনেন্ট থাকবে, এই ডাইরেকশনে একটা কম্পোনেন্ট থাকবে, এই ফোর্সেরও এরকম ভার্টিক্যাল আপওয়ার্ড একটা কম্পোনেন্ট থাকবে, লেফট সাইডে একটা কম্পোনেন্ট থাকবে, আর এই ফোর্সের আপওয়ার্ড ডাইরেকশনে একটা কম্পোনেন্ট, রাইট সাইডে একটা কম্পোনেন্ট থাকবে, সিমিলার ওয়াইজ এভাবে কম্পোনেন্ট থাকবে। তাহলে আপনি প্রতিটা কম্পোনেন্ট ফোর্স ক্যালকুলেট করে এই পয়েন্টে এক্স ডাইরেকশনে কত ফোর্স, ওয়াই ডাইরেকশনে কত ফোর্স সেটা বের করবেন, বের করে তারপর আপনি সেম এই ফিগারটার মধ্যেই, তাহলে এই পয়েন্টটা হচ্ছে নোড 1, তাহলে নোড 1-এ আপনার উইন্ড লোডের ক্ষেত্রে আপনি এক্স ডাইরেকশনে কত ফোর্স পাচ্ছেন, ওয়াই ডাইরেকশনে কত ফোর্স পাচ্ছেন সেটা আপনি লিখলেন। সে এক্স ডাইরেকশনে আপনার আসলো -2 কিপ, আর ওয়াই ডাইরেকশনে আপনার লোডটা আসছে +3 কিপ, তাহলে লিখে দিবেন। তাহলে এই যে দেখেন উইন্ড ফোর্স চলে আসলো। সেম ভাবে পয়েন্ট 3-তে যদি বলি তাহলে পয়েন্ট 3 যেহেতু এটা, এখানে আপনার টোটাল ভার্টিক্যাল ফোর্স কত, টোটাল হরাইজন্টাল ফোর্স কত, হরাইজন্টাল ফোর্সে আপনার এখানে হরাইজন্টাল ফোর্স আসলো 3, আর এখানে হরাইজন্টাল ফোর্স আসছে 4, আর ভার্টিক্যাল ফোর্স এখান থেকে আসলো 2, আর এখান থেকে আসছে 4.5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভার্টিক্যাল ফোর্স হচ্ছে টোটাল 6.5, আর হরাইজন্টাল ফোর্স হচ্ছে রাইট সাইড 1, কারণ লেফট সাইডে 3, রাইট সাইডে 4, তাহলে প্লাস মাইনাস করলে রাইট সাইডে বেশি, সেটা হচ্ছে কত 1, দ্যাট মিনস পজিটিভ এক্স ডাইরেকশনে 1 কিপ, আর পজিটিভ ওয়াই ডাইরেকশন হচ্ছে 6.5 কিপ। তাহলে পয়েন্ট 3 যেটা নোড 3, তাহলে এক্স ডাইরেকশন হচ্ছে আপনার 1 আর ওয়াই ডাইরেকশন হচ্ছে 6.5, তাহলে ডাইরেক্টলি আপনাকে দেখিয়ে দিবে কোন ডাইরেকশনে যাচ্ছে লোডটা। সিমিলার ভাবে আপনি পয়েন্ট 4 দিয়ে দিবেন, দিয়ে আপনি যদি হচ্ছেন গিয়ে সাপোর্টে যাবেন, সাপোর্টে গিয়ে আবার ঠিক সেম ভাবে এক্স ওয়াই এবং ওয়াই দিলেন, দিয়ে আপনি যদি রেজাল্টে ক্লিক করেন তাহলে আপনি রেজাল্ট ফোর্সটা পেয়ে যাবেন। তাহলে দেখেন আবার এই যে এখন যে লোডটা আমি পেলাম এটা আমার তাহলে হচ্ছে গিয়ে উইন্ড ফোর্স। বুঝা গিয়েছে?
তাহলে এভাবে আমরা ইজিলি সফটওয়্যারের মাধ্যমে উইন্ড লোড অ্যানালাইসিসটা করতে পারি, প্রোভাইডেড দ্যাট যে আমার যদি উইন্ড লোডের জন্য করার আগে আমাকে ডেড লোডের জন্য আগে চেক করে দেখতে হবে যে আমি যেই সফটওয়্যারটা ড্র করলাম, মানে সফটওয়্যারের মধ্যে আমি যে ট্রাস্টটা ড্র করলাম সেটা ঠিক মতো করেছি কিনা। যদি সেটা ঠিক করে থাকি তাহলে উইন্ড লোডের ক্ষেত্রে আমাদের রেজাল্টটা কারেক্ট আসার কথা। তাহলে সেই ক্ষেত্রে এই মেম্বার ফোর্সে গিয়ে আমরা ইজিলি তার ডিজাইন টেনশন ফোর্স এবং কম্প্রেশন ফোর্স বের করে ফেলতে পারবো। ওয়ান্স আমার এই টেনশন ফোর্স আর কম্প্রেশন ফোর্স বের করা হয়ে গেল, এরপর আমরা জাস্ট এআইসি এএসডি মেথড, যেহেতু আমরা ডিজাইন ফর্মুলাতে ইউজ করছি, সো এএসডি মেথড অনুযায়ী আমরা লোডিং এর যেই ভ্যালুটা আছে টেনশন এবং কম্প্রেশনের জন্য সেটা ডিজাইন করে মেম্বারটাকে আমরা ডিজাইন করে ফেলবো। বলেন এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা? আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন নাই? সবাই তাহলে বুঝতে পারছেন? ওকে, গুড। যদি বুঝতে পেরে থাকেন তাহলে আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি, সো দ্যাট আপনারা যাতে একটু হজম করতে পারেন, কারণ আজকে অনেক কিছু আপনাদেরকে একসাথে পড়ানো হয়েছে, মেম্বার ফোর্সের ডিজাইন, ফোর্স ক্যালকুলেশন এবং আদার্স জিনিস। নেক্সট ক্লাসে আমি আপনাদের আর এই থিওরিটিক্যাল যে লেকচারটা আমি আপনাদেরকে দিচ্ছি, থিওরিটিক্যাল লেকচার বলতে হচ্ছে কি বেসিক্যালি এই ট্রাস্ট ডিজাইনের যে লেকচারটা, সেটা আমি নেক্সট ক্লাসে, মানে আর 2টা ক্লাস আমার লাগবে, 2টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। সো আপনাদের ফাইনালের আগে তো অনেক সময় আছে। নেক্সট ক্লাস বলতে আজকে হচ্ছে 15, 22, 29, মার্চের 29 তারিখের মধ্যে আমার এই লেকচার দেওয়া শেষ হয়ে যাবে। সো আমি নেক্সট উইকে আপনাদেরকে ক্লাস নিব, ক্লাস নেওয়ার পর আপনাদের যে ডিজাইন প্রবলেমটা যেটা আপনাদেরকে নিজেদেরকে করতে হবে সেটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, আপনাদেরকে দিয়ে দিব, সো দ্যাট এই যে শুরু থেকে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যা করালাম আপনারা সেটা যাতে শুরু করে ফেলতে পারেন। আর তারপরের উইক যেটা থাকবে 29 তারিখের যেই ক্লাসটা, সেই ক্লাসে আমি আরেকটা লেকচার দিব। সেই দিন হচ্ছে বেসিক্যালি কানেকশন ডিজাইনের লেকচার দেওয়া হবে। সো কানেকশন ডিজাইনের লেকচার দিলে কিন্তু আপনাদের ল্যাবের রুফ ট্রাস ডিজাইন, যেটা স্টিল রুফ ট্রাস ডিজাইন, সেটা শেষ হয়ে যাবে। সো কোর্স আউটলাইন অনুযায়ী আপনারা যদি খেয়াল করে দেখেন, আপনাদের ক্লাসে কোর্স আউটলাইনটা আমি দিয়েছিলাম তো মনে পড়ে। হ্যাঁ, সো আপনাদের সেকশন 2 সো আপনাদের এই কোর্স আউটলাইন অনুযায়ী বলা ছিল যে আপনাদেরকে 2, 3, 4, 5 4টা লেকচারের মতো আমার লাগবে এই রুফ ট্রাস ডিজাইন সম্পর্কে ডিসকাস করতে, কিভাবে এআইসি প্রভিশন অনুযায়ী রুফ ট্রাস ডিজাইন শেষ করতে হয়। এর পরের একটা ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের যে ডিজাইন প্রজেক্টটা থাকবে, ল্যাব প্রজেক্ট, সেটা সম্পর্কে ডিসকাস করব। সো বেসিক্যালি তাহলে 2, 3, 4, 5 আর 6, 5টা ক্লাস। সো এখন পর্যন্ত আমরা অলমোস্ট প্রায় 3টা ক্লাস নিয়েছি, নাকি 4টা ক্লাস হয়েছে ল্যাবে?
আজকেরটা সহ 4টা ক্লাস আমি দেখতে পাচ্ছি। সো আজকেরটা সহ আপনাদের ল্যাবের 4টা ক্লাস হয়েছে। এর পরের যেই 2টা ক্লাস, দ্যাট মিনস 22 তারিখের যে ক্লাস, আচ্ছা তার আগে বলে রাখি 22 তারিখে তো আপনাদের ক্লাস হচ্ছে, ঠিক আছে? কারণ যেহেতু আপনাদের ফার্স্ট যেই রুটিনটা ছিল সেই অনুযায়ী আপনাদের 23 তারিখে মিড উইক হওয়ার কথা ছিল। সো যেহেতু মিড উইক হচ্ছে না, সো 22 তারিখে আপনাদের তাহলে একটা ক্লাস হচ্ছে। ওকে, ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে। সো 22 তারিখের যে আপনাদের ক্লাস হবে সেই 22 তারিখের ক্লাসে আপনাদেরকে বেসিক্যালি আমি একটা ক্লাস নিব, পাশাপাশি আপনাদের যেই ডিজাইন প্রবলেমটা থাকবে সেই ডিজাইন প্রবলেমটা আমি আপনাদের সাথে ডিসকাস করবো এবং সবাইকে বুঝিয়ে দেব, সো দ্যাট 22 তারিখের পর থেকে আপনারা নিজেদের মতো করে ক্যালকুলেশন শুরু করতে পারেন। আপনাদের যার যার যেই ডিজাইন প্রবলেমটা আপনারা পাবেন সে অনুযায়ী আপনারা যাতে ডিজাইনটা শুরু করতে পারেন। এবং পরবর্তীতে আমি আরেকটা ক্লাস 29 তারিখে যে ক্লাসটা থাকবে সেই 29 তারিখের ক্লাসে আমি আপনাদেরকে আরেকটা লেকচার দিব। ওই লেকচারে আশা করতেছি আমি শেষ হয়ে যাবে। তো শেষ হয়ে গেলে তারপর থেকে আপনারা আপনাদের নিজেদের যে ডিজাইন প্রবলেম থাকবে সেটা আপনারা নিজেরা ডিজাইন করতে থাকবেন আপনাদের নিজস্ব টাইমে, ঠিক আছে? এবং ক্লাস টাইমে এসে আপনারা আপনাদের প্রবলেম বলবেন যে কে কোথায় কি প্রবলেম ফেস করতেছেন, সেই প্রবলেম গুলো আমি আপনাদের ক্লাসে সলভ করে দিব। আচ্ছা ঠিক আছে, যে সে রাহাত একটা প্রবলেম ফেস করছে যে স্যার আমার যে ডিজাইন প্রবলেমটা সেই অনুযায়ী আমি যখন ডিজাইন করতে যাচ্ছি দেখা যাচ্ছে যে এই সমস্যাটা হচ্ছে, সেটা কেন হতে পারে, তাহলে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। বা কোন একটা ডিজাইন দেখা গেল যে লেকচারে যখন আপনি বুঝেছেন এখানে আপনি আপনার নিজের ডিজাইন প্রবলেমটাতে আপনি বুঝতে পারতেছেন না, সেখানে কোনো একটা সমস্যা আছে, তাহলে সেই জায়গাটা আমি একটু ডিসকাস করে আপনাদেরকে বুঝিয়ে দেবো। এরকম ভাবে আমরা ক্লাসটা করব। ওকে, এবং দেন আপনাদের ডিজাইন প্রবলেমটা ফাইনালের আগে আপনাদের সাবমিট করার ডেট থাকবে, তাহলে ওইভাবে আপনারা সাবমিট করে দিবেন। পুরো ডিজাইনটা কমপ্লিট করার পর আপনারা হচ্ছেন গিয়ে সেটাকে ছবি তুলে পিডিএফ করে আপনারা সাবমিট করবেন। সেই ল্যাব রিপোর্টের উপর বেস করে আমরা একদিন আপনাদের ল্যাব ভাইভা নিব। সো ফাইনালের আগে আপনাদের ল্যাব ভাইভা এবং ল্যাব রিপোর্টটা সাবমিট হয়ে যাবে, সেটার উপরে আপনাদের সেশনালে 33% মার্কস থাকবে। ওকে।